আদিত্য, আমি তোকে ভালোবাসি। কেন আমার ভালোবাসা বুঝতে পারছো না? আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ছি ভাবি, কি যাতা বলেন। আপনি আমার ভাইয়ের বউ, আর সেখানে আপনি কিভাবে আমাকে ভালোবাসতে পারেন? দেখ আদিত্য, আমি তোকে প্রথম যেদিন দেখেছি সেদিনই আমি তোকে ভালোবেসে ফেলি। আমি তোকে ছাড়া বাঁচবো না রে। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করে নে। প্লিজ ভাবি, বাজে কথা বলবেন না। আমি আপনাকে আমার বড় বোনের চোখে দেখি, আর আপনি কি না, ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। এখনই আমার রুম থেকে বের হয়ে যান। আদিত্য দেখ, আমাকে গ্রহণ করে নে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আদিত্য রাগী লুক নিয়ে বলল, উফ, সমস্যা কি আপনার? আমার কথা কি বুঝেন না? আমি আপনাকে ভালোবাসতে পারি না। আপনি আমার বড় ভাইয়ের বউ, আপনি আমার বড় বোনের মতো। প্লিজ ভাবি, আপনার পায়ে ধরি, আমার রুম থেকে চলে যান। আদিত্য দেখ, আমাকে যদি একবার গ্রহণ করস তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দিব। এমনকি আমার দেহটাও তোকে দিয়ে দিব। প্লিজ একবার শুধু তোর মনের ভিতরে আমাকে জায়গা দে। আদিত্য রেগে চিৎকার দিয়ে বলতে লাগলো, আমাকে প্লিজ বিরক্ত করবেন না। আরে বাবা, আপনার সমস্যা কি? আপনি কি বাংলা কথা বোঝেন না? এখনই যদি আমার রুম থেকে না যান তাহলে আমি এখনই সবাইকে ডেকে বলে দিব। তুলি তাড়াতাড়ি করে গিয়ে আদিত্যের মুখ চেপে ধরে, খাটের উপরে ধাক্কা দিয়ে নিজের শাড়ির আঁচল বুক থেকে ফেলে দিয়ে বলল, আমি বুঝতে পারছি তুই কি চাস। ওয়েট, তোকে আমি এখনই খুশি করে দিচ্ছি। আদিত্য সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে আর বলতে লাগলো, ভাবি, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। আমিও তো তাই চাই সোনা, তুমি আমার গায়ে হাত দিয়ে আদর করো। তুলি আদিত্যের কাছে এসেছে, আদিত্যের উপরে উঠতে যাবে। আদিত্য সাথে সাথে ধাক্কা দিয়ে খাট থেকে ওঠে, তুলির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। তুলি ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তুলির রাগ উঠে গেল। তুলি আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, তোর এত বড় সাহস আমার গায়ে হাত তোলা! আজ পর্যন্ত আমার ফ্যামিলি কোনোদিন আমাকে একটা ফুলের টোকা দেয় নাই, আর সেখানে তুই কিনা আমাকে মারলি। দেখ আমি তোর কি অবস্থা করি। আরে যান যান, যা ইচ্ছে করেন। আপনাকে যেন আমার রুমের সামনে না দেখি বলে দিলাম। আদিত্য কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। তুলি ওর ব্লাউজের হাতা ছিঁড়ে ফেললো, দুই হাত ছিঁড়ে সাথে শাড়ি সব খুলে ফেললো। আদিত্য ওয়াশরুম থেকে বের হতেই তুলি চিৎকার দিয়ে বলতে লাগলো, আদিত্য প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার বোনের মতো। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার এত বড় সর্বনাশ করো না। তুলি যখন চিল্লাচ্ছিল তখন কাজের বুয়া দরজা ধাক্কাতে লাগলো। আদিত্য কিছু বলার আগেই আরো জোরে জোরে বলতে লাগলো, আর এইদিকে কাজের বুয়া সবাইকে ডাকতে চলে যায়। আর আকাশ বলল, ছি ভাবি, কি শুরু করছেন? আর এইসব কি বলেন? দেখেন, এমনিতে আমার আব্বু আমাকে দেখতে পারে না, তার উপরে এমন করেন না। আপনার পায়ে পড়ি। দেখ, আমাকে থাপ্পড় মারছো না? দেখ আমি কি করি। এখনো সময় আছে, আমাকে গ্রহণ করে নে। এটা কখনো সম্ভব না। প্লিজ ভাবি, বোঝার চেষ্টা করেন। ওকে, তাহলে আর কিছু করার নাই। তুলি কথাটা বলেই চিল্লাতে লাগলো, আর দরজার ওই পাশে সবাই ধাক্কাতে লাগলো। আদিত্য কি করবে বুঝতে পারছে না। তুলি আদিত্যকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ফ্লোরের উপরে মাথাটা একদম টেবিলের সাথে লাগে। মাথা কিছুটা কেটে রক্ত পড়তে লাগলো। আর তুলি দরজাটা খুলে সোজা আদিত্য ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য ভাই সাথে সাথে শার্ট খুলে তুলিকে পরিয়ে দেয়। আদিত্যর আব্বু আর ওর ভাইও দুই চোখ রাগে লাল বর্ণ ধারণ করছে। আদিত্য কিছু বলতে যাবে তার আগেই আদিত্যর আব্বু ওর ভাইয়ের প্যান্টের বেল্ট খুলে আদিত্যকে মারতে লাগলো। আদিত্য ব্যথায় চিৎকার দিতে লাগলো আর বলতে লাগলো, আব্বু, আমি কিছুই করি নাই, সব ভাবির সাজানো নাটক। আব্বু প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি ভাবির সাথে কিছুই করি নাই। আদিত্য আব্বু সাইফুল চৌধুরী রেগে আরো মারতে লাগলো আর বলতে লাগলো, চুপ বেয়াদব ছেলে, একে তো নিজের মাকে খেয়ে ফেলছোস, আবার নিজের বড় ভাইয়ের বইয়ের সাথে। তোর মতো কোলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। তুই এখনই এ বাড়ি থেকে বের হয়ে যা, না হলে তোকে আমি মেরে ফেলবো। আব্বু, আমি কিছু করি নাই, ভাবি সব মিথ্যা বলছে। আদিত্যর কোনো কথা শুনলো না, আদিত্যকে আরো মারতে লাগলো।
আদিত্য শরীর বেয়ে রক্ত ঝরতে লাগলো। তারপরেও আদিত্যর আব্বু মারা থামালো না। আদিত্য ভাই ও আদিত্যকে কিল ঘুষি দিতে লাগলো। আদিত্য চিৎকার করে কান্না করতে লাগলো। আদিত্য এক পর্যায়ে সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললো। তারপর আদিত্যের আব্বু ভাই মারা বন্ধ করলো না। আদিত্যের ভাবি যখন সহ্য করতে পারলো না তখন দৌড়ে গিয়ে বলল, আব্বু থামেন, ওর শাস্তিও পাইছে। আর মারেন না, যত হোক আমি ওর বড় বোনের মতো। আমি আর ওর এই অবস্থা দেখতে পারছি না। বৌমা, তুমি আমাকে ছেড়ে দাও। ওকে আজ আমি মেরে ফেলবো। এত ভালো একটা মেয়ের ক্ষতি করতে চাইছিল। সি, ওর লজ্জা পাওয়ার দরকার আছে যে ওকে ছোট ভাইয়ের মতো আদর করে, আর সে কিনা তার সাথে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। এই ছেলেটাকে কেন আল্লাহ আমার ঘরে পাঠাইছিল? ওর জন্য আমার স্ত্রী আমাদের ছেড়ে চলে গেছে। ওর মতো কোলাঙ্গার ছেলেকে কেন যে আল্লাহ বাঁচিয়ে রাখছে? ও মরে না কেন? এত মানুষ মরে, ও মরে না কেন? আদিত্যের আব্বু রেগে আর দুইটা বাড়ি মেরে চলে গেল। আদিত্যের ভাই ও ভাবি চলে গেল। আদিত্য মেঝেতে পড়ে আছে। আদিত্যের যখন জ্ঞান ফিরে তখন দেখে ওই মেঝেতে শুয়ে আছে। আদিত্য উঠতে গিয়েও উঠতে পারছিল না, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আদিত্য পানির পিপাসা পেয়েছে, গাল একদম কাঠ হয়ে গেছে এমন অবস্থা। আদিত্য অনেক কষ্টে উঠতে গিয়ে আবার পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললো। আদিত্য জ্ঞান ফিরতে দেখতে পায় একটা রুম বেডে শুয়ে আছে। আদিত্য বুঝতে বাকি রইল না এটা একটা হসপিটাল। আদিত্য বেড থেকে তাড়াতাড়ি করে উঠতে গিয়েই ব্যথায় কুকড়িয়ে উঠল। আদিত্য অনেক কষ্টে বেড থেকে নেমে যেতে যাবে তখনই আদিত্যর ভাবি এসে বলে, কি করছিস? বেডে শুয়ে থাক, এখন তোকে বাসায় যাওয়া যাবে না। রিলিজ দিলে যেতে পারবি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। তোর জন্য আজ আমার এই অবস্থা। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তুই আসলে কোনোদিনই ভালো হবি না। আসলে তুই এসবের যোগ্য। এত মার খাইলি, তাও শিক্ষা হলো না। ভালোই করছস আমাকে মেরে। তোর মতো রাক্ষসী মহিলা জীবনে কখনো ভালো হবে না। আদিত্য কথাগুলো বলে হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় গেল। বাসায় যেতে আদিত্যর আব্বু বলল, কিরে, তুই এখানে কি করস? আর তুই মরস নাই? আদিত্যর আব্বুর কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আদিত্য চোখ পানি মুছে আর আব্বুর দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলল, আব্বু, আমি মরলে বুঝি তুমি অনেক খুশি হতে, তাই না? দুঃখিত আব্বু, তোমার খুশিটা হতে দিলাম না। আমার মৃত্যু যেদিন হবে তোমাকে জানাবো। চুপ কর, তুই এখান থেকে যা। তোকে দেখলে আমার শরীরের সব রক্ত মাথায় উঠে যায়। এখনই আমার চোখের সামনে থেকে যা। হ্যাঁ, চলে যাব সারা জীবনের মতো। আব্বু, তোমার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। তাই নাকি? সারা জীবনের মতো চলে যাবি? তার মানে তুই আত্মহত্যা করবি নাকি? শোন, আত্মহত্যা করতে পারবি না। দূরে কোথাও গিয়ে মরে। এইসব পুলিশের ঝামেলা নিতে পারছি না। মরে একটু শান্তি দেই আমাদের। এখানে মরে আরো বিপদে ফেলে দিস না। আদিত্য আর আব্বুর কথাগুলো যেন আদিত্যের বুকে সোজা গেঁথে যাচ্ছে। মনে হচ্ছে কেউ তীর দিয়ে বুকে একদম গেঁথে ফেলছে। আদিত্য অনেক কষ্টে মুখে হাসি টেনে বলল, চিন্তা করো না আব্বু, তোমাদের কোনো ঝামেলা হোক আমি কখনো এমন কাজ করব না। আচ্ছা আব্বু, একটা কথা বলো না, আমার উপরে তোমার এত রাগ কেন? আচ্ছা আব্বু, আমাকে জন্ম দিতে গিয়ে আম্মু মারা গেছে, সেইখানে আমার দোষ দাও। আব্বু, মানুষ কখন মারা যাবে, কখন কি হবে, সব উপর আল্লাহর ইচ্ছে। উনি যখন নিয়ে যাবে তখন তাকে যেতে হবে। সেইখানে আমার হাত কোথায় পেলে? আব্বু, তুমি যে আমাকে এই অভিযোগ দিয়ে আমাকে ছোটবেলা থেকে অবহেলা আর ঘৃণা করো না। আব্বু, সত্যি বলতে তুমি এটা বোকামি করছো। আব্বু, আমি আম্মুর মৃত্যুর জন্য দায়ী না, তুমি আম্মুর মৃত্যুর জন্য দায়ী। তুমি যদি আম্মুকে সময় দিতে আজ এমন হইতো না। সেদিন তোমার জন্য আম্মু সিঁড়ি থেকে পড়ে গেছিল, যার কারণে পেটে ব্যথা পায়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলে আম্মু মারা যায়। আব্বু, এখানে আমার দোষটা কোথায়? যাই হোক আব্বু, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নাই। তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। আর হ্যাঁ আব্বু, আমি ভাবির সাথে কিছুই করি নাই। ধুর, এইসব কেন তোমাকে বলছি? তুমি তো আমাকে বিশ্বাস করো না। তোমাকে বলে উদয় মুখ নষ্ট করা। গুড বাই আব্বু, ভালো থেকো। আদিত্য আরো কিছু বলতে যাবে তার আগে রেগে আদিত্যের আব্বু আদিত্যের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আদিত্য থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে মুচকি হাসি দিল। তারপর নিজের রুমে চলে গেল।
রুমে গিয়ে ওর ফোনটা আর ওয়ালেটটা নিয়ে বের হয়ে গেল। শেষবারের মতো বাড়িটা ভালো করে চোখ বুলিয়ে দেখতে লাগলো। তারপর ওর আব্বুর থেকে বিদায় নিয়ে বের হয়ে আসলো। আদিত্য আনমনে হাঁটতে লাগলো রাস্তা দিয়ে, সারা শরীরে ব্যান্ডেজ করা। সবাই আদিত্যকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য একটা গাছের আড়ালে গিয়ে হাত পায়ের ব্যান্ডেজ খুলে ফেলে দিল, শার্টের হাতা দিয়ে পুরো হাত ঢেকে নিল। আদিত্য হাঁটতে লাগলো। আদিত্য হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছে। আদিত্য ব্রিজের কাছে চলে আসছে। রাতের অন্ধকারে আদিত্য দাঁড়িয়ে আছে ব্রিজের উপরে একা। আদিত্য ভেবে পাচ্ছে না কি করবে। লাফ দিতে গিয়ে ভয় লাগলো। আদিত্য ব্রিজের গ্রিল উপরে উঠে দাঁড়ালো। আদিত্য চোখ বন্ধ করে ওর আব্বুর কথা ভাবতে লাগলো। আদিত্য অতীতগুলো ভাবতে লাগলো আর দুই চোখ বেয়ে চোখের পানি পড়তে লাগলো। আদিত্য দুই হাত পাখনা মেলার মতো করে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলতে লাগলো, এ আল্লাহ, আমি তো বাঁচাতে চাইছিলাম। আল্লাহ, কেন তুমি আমাকে এমন ফ্যামিলিতে জন্ম দিলে? আল্লাহ, আমি কি এত খারাপ যে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না, তাই ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আদিত্য যেই লাফ দিতে যাবে তখনই একটা ছেলে লাফ দিয়ে আদিত্যর হাত টেনে ধরে। আদিত্য চোখ খুলে দেখে কেউ ওর হাত ধরে ফেলেছে। আদিত্য কিছু বলার আগেই ছেলেটা বলল, এই আপনি এসব কি করছেন? আমার হাত ধরে উঠে আসেন। কে ভাই আপনি? প্লিজ আমার হাত ছেড়ে দেন, আমি বাঁচতে চাই না। প্লিজ আমাকে ছেড়ে দেন। দুর্বোকা, আত্মহত্যা করলে কি সব সমস্যার সমাধান হয় নাকি? এখনই আমার হাত ধরে উঠে আসেন। দেখেন, আত্মহত্যা মহাপাপ, তাই এই কাজটা করা ঠিক না। দুনিয়ার কষ্ট সহ্য করতে পারছেন না বলে আত্মহত্যা করতে যাচ্ছেন। আর দুনিয়ার পরে যে একটা জীবন আছে সেইটা কি ভুলে গেছেন? তখন ওই কষ্টগুলো সহ্য করতে পারবেন তো? তার থেকেই শুনেন, নামাজ কালাম পড়েন, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ সব একদিন ঠিক হয়ে যাবে। দেখেন, প্লিজ জ্ঞান দিবেন না। যার যার দুঃখ সেই বুঝে। হ্যাঁ, আমার থেকে এটা কেউ ভালো বুঝবে না। দেখেন ভাই, আমি জানি না আপনার কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট, বাট ভাই, যত দুঃখ কষ্টই হোক, নিজেকে আগে ভালোবাসুন, তারপর অন্য কথা ভাবেন। আগে নিজের পায়ে দাঁড়ান, দেখেন সব ঠিক হয়ে যাবে। ভাই, আপনার মতো আমিও আত্মহত্যা করতে গিয়েছি অনেকবার, বাট দেখেন আজ আমি একটা চাকরি করি, নিজের খাওয়া পড়া চালাতে পারি, কোনো সমস্যা হয় না। জানেন, আমার এই দুনিয়াতে একটা ভাই ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার স্ত্রী ছাড়া আমার কেউ নাই এই দুনিয়াতে। আমার মা বাবার মুখটাও মনে নাই। আমাদের দুই ভাইকে একা করে রেখে পরপারে পাড়ি জমিয়েছে তারা। ছোটবেলা থেকে সবার লাথি গুতা খেয়েই বড় হয়েছি দুই ভাই। সমাজে আমাকে বলা হয় ফুটপাতের বখাটে ছেলে। যার মা বাবা বেঁচে নাই, তারপরেও জীবন যুদ্ধ করে আজ এত দূরে এসেছি। আদিত্য রাকিবের কথা শুনে কিছুটা খারাপ লাগলো। আদিত্য কিছু না বলে উপরে উঠে আসলো। রাকিব আদিত্যকে দেখে বলল, আপনার নাম কি? আমার নাম আদিত্য। আপনার? আমার নাম রাকিব। আপনি কি আমার ছোট ভাই হবেন? ও আচ্ছা। চলেন আমার সাথে। কোথায়? হোটেলে যাব। হোটেলে কেন? জি বলছি, আমি আমার বসের সাথে এসেছি। আমি ড্রাইভিং করি, আমি থাকি সিলেট। এখানে এসেছি বসের অফিসের কাজের জন্য। ও, আমি আপনার সাথে হোটেলে গিয়ে কি করব? আপনার জীবন কাহিনী শুনতে চাই, তাই আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর আপনার কাহিনী শুনবো। চলেন তো, এত কি ভাবেন? আমার বসকে নিয়ে ভাবছেন নাকি আবার? আরে ভাববেন না, আমার বস অনেক ভালো একটা মানুষ, আমাকে অনেক ভালোবাসেন। চলেন আপনি। আদিত্য কিছু বলার আগেই রাকিব আদিত্যকে টেনে নিয়ে গেল। আদিত্যকে গাড়িতে বসিয়ে নিচে চলে গেল। হোটেলে গিয়ে আদিত্যকে রাকিবের রুমে নিয়ে গেল। দুজন ফ্রেশ হয়ে নিল। রাকিব আদিত্যকে দেখে ভয় পেয়ে গেল। আদিত্যের মুখ, গলার কাছ দিয়ে মারের দাগ ফুটে উঠেছে। ঠোঁটে রক্ত জমে কালো হয়ে গেছে। ভাই, আপনাকে মারছে কেউ নাকি? কই? এসব কিসের দাগ? মনে হচ্ছে কেউ আপনাকে অনেক মেরেছে। ও কিছু না। ভাই, বুঝি আমরা গরিব মানুষ, আমাদের এভাবেই মানুষের মার খেয়ে বড় হতে হয়। আমাদের যে কষ্ট হয় এটা বড় লোকেরা ভুলে যায়। নিশ্চয়ই আপনার মালিক আপনাকে এভাবে মেরেছে। ভাই, আমার কাছে লুকাতে হবে না, আমি বুঝি ভাই, আমার সাথে এমন হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার বসটা অনেক ভালো, মনের মতো একটা বস পেয়েছি এখন। আদিত্য রাকিবের কথা শুনে কি বলবে বুঝতে পারছিল না। আদিত্য আর আগ বাড়িয়ে কিছু বলল না। আদিত্য ওর কথাতে সব হ্যাঁ মিলাতে লাগলো। রাকিব একের পর এক কথা বলতে লাগলো আর আদিত্য হ্যাঁ দিতে লাগলো।
ভাই আপনি শার্ট প্যান্ট খুলে ফেলেন, আমি আপনাকে ক্রিম লাগিয়ে দিই, আর ব্যথার মেডিসিন খেয়ে নেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। না ভাই, ধন্যবাদ, অনেক করছেন আমার জন্য। আমি এখন আসছি, আপনি আমার জন্য অনেক করছেন। আরে ভাই কোথায় যাচ্ছেন? আপনার যে অবস্থা, এই অবস্থায় কোথাও আপনাকে যেতে দেব না। শোনেন, আপনি আগে সুস্থ হলে আমি আপনার একটা কাজের ব্যবস্থা করে দেব, আর বসের সঙ্গে কথা বলে আপনার কাজের ব্যবস্থাটা আমি অবশ্যই করে দেব। হ্যাঁ, আদিত্য কিছুক্ষণ ভেবে বলল, সত্যি আপনি আমাকে কাজ পাওয়াই দিবেন? আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আরে ভাই ধন্যবাদ দিতে হবে না, মানুষ হয়ে মানুষের যদি একটু উপকার করতে না পারি তাহলে আর কেমন মানুষ হলাম আমি বলেন? আচ্ছা ভাই চলেন দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে তো। আদিত্যকে খাটে বসিয়ে সব শার্ট প্যান্ট খুলে রাকিব অবাক হয়ে গেল। রাকিব ধিক্কার জানাতে লাগলো আর আদিত্যকে সুন্দর করে স্যাপলন দিয়ে পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দিতে লাগলো। তারপর দুইজন খাবার খেয়ে নিল। খাবার খেয়ে দুজন শুয়ে পড়লো। আদিত্যর চোখে ঘুম আসছে না। আদিত্য মাথার ভেতরে ওই কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আদিত্য চোখ দিয়ে অনবরত পানি বের হতে লাগলো। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আল্লাহ আমাকে ধৈর্য তৌফিক দান করেন। আমি আর এসব সহ্য করতে পারছি না। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। রাকিব আদিত্যকে দেখে বলল, এই তোমার তো শরীরে অনেক জ্বর, শোনো তুমি শুয়ে থাকো, আমি মেডিসিন নিয়ে আসছি। আর তুমি করে বলছি বলে কি রাগ করছো নাকি? আবার রাগ করো না। না থাক, লাগবে না। আপনি এমনিতে আমার জন্য অনেক করছেন। দেখো তুমি আমার ভাইয়ের মতো, তাই অত কথা বলো না। আমি যা বলি শুনো, চুপচাপ শুয়ে থাকো। আদিত্যকে কিছু বলতে না দিয়ে বাহিরে চলে গেল। আদিত্য খাট থেকে অনেক কষ্টে ওঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসেছে, খাটে শুয়ে পড়ল। রাকিব বাহিরে গিয়ে ওষুধ নিয়ে চলে আসলো। এসে আদিত্যকে খাবার খাইয়ে মেডিসিন দিয়ে দিল। রাকিব চলে যেতে নেবে আদিত্য রাকিবের হাত ধরে। রাকিব কিছু বলার আগে আদিত্য শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে বলল, ভাইয়া, আপনি আমার আপন কেউ না হয়ে আমার জন্য এত কিছু করছেন। আর আমার কাছের মানুষগুলো এমন ভালোবাসে আমায় যে আমি ঘরের ভিতরে মরে থাকলেও কেউ আমাকে দেখতে আসতো না। আমার যত্ন নিবে তো দূরের কথা। রাকিব আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাই আমার এভাবে কান্না করো না। আমাকে একবার যখন ভাইয়া বলছো, আজ থেকে তুমি আমার ছোট ভাই। হ্যাঁ, আমার সাধ্য অনুযায়ী তোমাকে ভালো রাখার চেষ্টা করবো, আমি কথা দিলাম। ভাইয়া। আদিত্য ভাইয়া ডাক দিয়ে আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরল। রাকিব আদিত্যের চোখ মুছে কপালে চুমু দিয়ে আদিত্যকে শুয়ে দিল। এভাবে 5 দিন কেটে গেল। রাকিবের বসের কাজ শেষ, তাই আদিত্যকে বলল, ভাই তুই রেডি হয়ে নে, আমরা আজকে গ্রামে চলে যাব। ওকে ভাইয়া। আদিত্য উঠে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো। রাকিব আদিত্যকে শার্ট প্যান্ট সব কিনে দিয়েছে। সেই সব আদিত্য একটা লাগেজে তুলতে লাগলো। আদিত্য এখন মোটামুটি অনেকটা সুস্থ। ওদের গোছানো শেষ হলে দুজন বেরিয়ে যায়। রাকিব ড্রাইভিং করতে লাগলো। আদিত্য রাকিবের পাশে বসে আছে, আর রাকিবের বস রায়হান চৌধুরী পেছনে বসে আছে। তা আদিত্য, তুমি এখন অনেক ছোট, তোমার সাথে কথা বলার সময় হয় নাই। তা তুমি কোন ক্লাসে পড়ো? জি স্যার, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। রায়হান চৌধুরী আর রাকিব অবাক হয়ে আদিত্যের দিকে তাকিয়ে আছে। রায়হান চৌধুরী রাকিবকে বলল, কি বলো, এত ছোট ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে? আমি তো ভেবেছিলাম তুমি ক্লাস 10-এ পড়ো। সবাই আমাকে পিচ্ছি ভাবে, আর আমার পড়া এগিয়েছে তাই আর কি। যাক রাকিব, একটা কাজ ভালো করেছো, তোমার ছোট ভাইকে পড়িয়ে। স্যার, আমাকে একটা চাকরি দেওয়া যায় না? ভাইয়া একা একটা সংসার চালায়, আমিও জব করলে ভাইয়ার অনেক সুবিধা হতো। তোকে কাজ করতে হবে না, আমি একাই সংসার চালাতে পারবো। আর আমাদের সংসারে মাত্র 3 জন, তুই, তোর ভাবি আর আমি। আদিত্য তো অবাক হয়ে তাকিয়ে আছে রাকিবের দিকে। রায়হান সাহেব বলল, রাকিব ঠিক বলেছে, তুমি ভালো করে পড়াশোনা শেষ করো, পরে আমি তোমাকে ভালো একটা জবের ব্যবস্থা করে দেব। স্যার, আমাকে তাও একটা জব দিন না, আমি পড়াশোনার পাশে কাজও করতে চাই। প্লিজ প্লিজ ভাইয়া, তুমি না করো না। আরে বলছি না করতে হবে না, পড়াশোনায় মনোযোগ দে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করতে পারো, আমাদের বাসায় প্রতিদিন বাজার করে দিতে পারো, বাগানে পানি দেবে সময় মতো, আর টুকটাক কাজ করে দিতে পারবে। তাহলে তোমার পড়ার সময়টাও পাবে, তোমার কাজ করাও হবে। ওকে স্যার, ধন্যবাদ। স্যার, আপনি না অনেক ভালো,
ভাইয়ার কাছে আপনার অনেক কথা শুনছি, আজ নিজের চোখে দেখলাম আসলে আপনি অনেক ভালো মনের মানুষ। থাক, আর বানিয়ে বানিয়ে কথা বলতে হবে না। আমি অত ভালো মানুষ না। আর শুনো, তোমার বেতন 7,000 দিলে কি তোমার কোনো সমস্যা হবে? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। আদিত্য অনেক খুশি হলো। আদিত্য মনে মনে ভাবতে লাগলো, যাক, ভালো হলো। এইসব কাজ কোনো ব্যাপার হবে না। বাজার তো মাঝে মাঝে করছি আমি, ইনশাল্লাহ কাজগুলো ঠিক মতো করে দিতে পারলেই হলো। কি রে, এত কি ভাবিস? কই কিছু না ভাইয়া। তিনজন সারা রাস্তা কথা বলতে বলতে যেতে লাগলো। রায়হান চৌধুরী আদিত্যর পুরো ভক্ত হয়ে গেল। আদিত্য কথাগুলো অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে শুনছে। আদিত্য যত কথা শুনছে তত অবাক হয়ে যাচ্ছে। রায়হান চৌধুরী ভাবতে লাগলো, এত ছোট ছেলে, বাট কতটা সুন্দর চিন্তা ভাবনা। আর আমার ছেলে মেয়ে এগুলো সবসময় শুধু টাকা টাকা আর টাকা করে। কোনোদিন দেখি নাই কাউকে নিয়ে চিন্তা করতে। আর এইটুকু ছেলে কতটা সুন্দর চিন্তাধারা। সারা রাত তিনজন গল্প করতে করতে আদিত্যের অনেক ঘুম পেল। গাড়িতে ঘুমিয়ে গেল। সকাল হলেই রাকিব ডাক দিল। আদিত্য ঘুম ভাঙতে দেখে একটা বাড়ির সামনে গাড়িটা থামিয়েছে। টিন দিয়ে গেট করা। আদিত্য গাড়ি থেকে নামলো, রাকিব সাথে নামলো। রাকিব টিনের গেট খুলে ভেতরে ঢুকলো। আদিত্য দেখতে পেল অনেক বড় একটা উঠান, আর তার সামনে হাফওয়ালা করা ঘর, আর একপাশে নানা ধরনের সবজি গাছ লাগানো, আর একপাশে রান্নাঘর। বাড়িটা অনেক সুন্দরভাবে গোছানো হয়েছে। রাকিব ডাকতে লাগলো, ময়না, এই ময়না, কোথায় গেলে তুমি? ময়না কে ভাইয়া? তোমার ভাবির নাম আবার ময়না? আচ্ছা, তুমি ঘরে বসো, আমি দেখি তোমার ভাবি কোথায় গেল। হ্যাঁ। আদিত্যকে ঘরে নিয়ে গেল। ঘরের ভেতরে দেখতে পেল একপাশে ওয়ার্ড্রপ, তার সাথে শোকেস, আর একপাশে সোফা, টেবিল, আর তার সামনে দেওয়ালের সাথে টিভি আর কয়েকটা সাইডে খাট। আদিত্য সোফায় বসলো। রাকিব বাহিরে গেল। আদিত্য রুমটা দেখতে লাগলো। আদিত্য বসে থেকে হাতের ক্ষতর দিকে তাকিয়ে দেখতে লাগলো। মাঝে মাঝে একটু ব্যথা করে। আদিত্য নিচের দিকে মুখ করে আছে। তখন রুমে কেউ একজন ভেতরে ঢুকে বলল, আদিত্য, তোর ভাবি এসেছে। ময়না, এটাই আদিত্য, যার কথা তোমাকে আমি বলেছিলাম। আদিত্য ময়নাকে সালাম দিলেই ময়না হাসি মুখে সালামের উত্তর নিয়ে আদিত্যর সাথে টুকটাক কথা বলে। আদিত্য আর রাকিবকে ফ্রেশ হয়ে আসতে বলল। আদিত্য, তাহলে চল, দুজনে ফ্রেশ হয়ে আসছি। আর এই যে পাশের যে রুমটা, এখানেই তুই থাকবি। যা, রুমের ভেতরে গিয়ে তোর ব্যাগ রেখে আয়। ওকে ভাইয়া। আদিত্য ব্যাগটা নিয়ে পাশের রুমে চলে গেল। এই রুমে তেমন কিছুই নাই, শুধু একটা খাট আর পড়ার টেবিল, আর দুইটা চেয়ার আর কাঠের আলমারি। আদিত্য ব্যাগ রেখে রাকিবের সাথে কলের পাড়ে চলে গেল। আদিত্য কল চাপ দিতে গিয়ে পারছিল না। রাকিব আর ময়না হাসতে লাগলো। আরে তুই ওইখানে দাঁড়া, আমি তোকে দেখিয়ে দেই কিভাবে পানি বের করতে হবে। মানে ভাইয়া, আমি তো কখনো করি নাই, তাই আর কি। বুঝেছি, এখন তুই আমারটা দেখে শিখে নে। আদিত্য রাকিবের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য পরে রাকিবকে সরিয়ে দিয়ে ওই নিজেই চাপ দিতে লাগলো। তারপর দুজন ফ্রেশ হয়ে রুমে চলে গেল। ময়না আদিত্য আর রাকিবকে খাবার দিল। আদিত্য বলল, ভাবি, আপনি খাবেন না? তুই খা, ওকে আমি খাইয়ে দেব, আর আমি খাবো। হ্যাঁ। আদিত্য শুনে অবাক হয়ে তাকালো। রাকিব ময়নাকে খাইয়ে দিতে লাগলো আর নিজেই খেতে লাগলো। আদিত্য হা করে তাকিয়ে থাকতে দেখে ময়না লজ্জা লাগতে লাগলো। কিরে, তুই এভাবে তাকিয়ে আছোস কেন? তোকেও কি খাইয়ে দেবো নাকি? রাকিব কথাটা বলে আদিত্যের মুখে খাবার দিয়ে দেয়। আদিত্য খাবার মুখে দিয়ে বলল, আসলে ভাইয়া, তোমাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ওকে, তুমি ভাবিকে খাইয়ে দাও। তাই? আচ্ছা, তুই তাহলে খা। আদিত্য খেতে লাগলো। আদিত্য খাবারগুলো খেতে অনেক সমস্যা হচ্ছে। খাবারে অনেকটা ঝাল হয়েছে। আদিত্য চোখ দিয়ে ঝালে পানি বের হতে লাগলো। ঠোঁট ছোড়া লাল বর্ণ ধারণ করলো। আদিত্যের দিকে তাকাতেই রাকিব বলল, আদিত্য, কি হয়েছে? কান্না করছিস কেন? কিরে, তোর কি ঝাল লাগছে নাকি? না, তেমন কিছু না ভাইয়া, তুমি খাও। ময়না বুঝতে পেরে আদিত্যকে পানি দিল। আদিত্য ঢক ঢক করে পানি খেয়ে নিল। ময়না আদিত্যকে বলল, তোমার ঝাল লাগছে আগে বলবে না? এভাবে জোর করে খাবার খাচ্ছ কেন? এইটা তোমার নিজের বাড়ি ভাবতে পারো। তুমি থাকো, আমি মিষ্টি নিয়ে আসছি। কথাগুলো বলে তারপর উঠে ফ্রিজ থেকে মিষ্টি আনতে চলে গেল। রাকিব আদিত্যের দিকে তাকিয়ে বলল,
ঝাল খেতে পারোস না? আমাকে তো আগে বলবি। এভাবে জোর করে কেউ খায় বোকা? তোর ভাবির কথাই আবার কিছু মনে করিস না, হ্যাঁ? আরে না, ভাবির উপরে রাগ করবো কেন? ভাইয়া, তুমি আর ভাবি না অনেক ভালো। নে মিষ্টিগুলো খেয়ে নে। আদিত্য মিষ্টি খেতে লাগলো। আচ্ছা, তুমি মিষ্টিগুলো খাও, আমি তোমার জন্য ডিম পোস্ট করে নিয়ে আসছি। ভাবি থাক, এত কষ্ট করতে হবে না, আমি এটা খেতে পারবো। তুমি চুপচাপ বসে থাকো, আমি আসছি। ময়না রান্নাঘরে গেল। আদিত্য মিষ্টি খেয়ে কিছুটা ঝাল কমতেই আদিত্য বাহিরের দিকে তাকিয়ে দেখে ময়না রান্নাঘরে আগুন জ্বালাচ্ছে। আদিত্য বলল, ভাইয়া, ভাবি কি করে? ভাবিকে ডিম ভাজতে না করো, আমি এটা দিয়ে খেতে পারবো। আরে করুক, আমি বললে শুনবে না। তুই একটু অপেক্ষা কর। সরি ভাইয়া, ভাবি এত সুন্দর করে রান্না করছে, আমি সেটা খেতে পারলাম না, আবার ভাবিকে কষ্ট দিলাম। আরে দূর, সমস্যা নেই। কিছুক্ষণের ভেতরে ময়না ডিম ভেজে আদিত্যকে দিল। আদিত্য ধন্যবাদ দিয়ে খাবার খেয়ে উঠল। আদিত্য পাশের রুমে খাটে বসে থাকলো নিচের দিকে। আদিত্য রাকিবকে চলে যেতে দেখে বলল, ভাইয়া, রুমে বসে থাকতে ভালো লাগছে না, এই গ্রামটা ঘুরে দেখতে চাই। তোর ভাবিকে নিয়ে যা, আমি একটু কাজে যাব। ভাবি সাথে যাব? আচ্ছা ভাইয়া, স্যারের বাসা কোথায়? এখান থেকেই 10 মিনিট লাগে যেতে মাত্র। তাহলে সকালে আমাকে নিয়ে যাও, বাসাটা দেখিয়ে দিলে চলবে। আচ্ছা তুই থাক, আর শোনো, রাতে এসে কথা হবে, হ্যাঁ? রাকিব চলে গেল। আদিত্য বসে আছে। তখন ময়না এসে বলল, আদিত্য, তোমার হয়তো ভালো লাগছে না। আচ্ছা, আমার সাথে চলো, তোমায় সারা গ্রাম ঘুরে দেখাই। আদিত্য ময়নার সাথে বের হলো। সারা গ্রাম দুইজন ঘুরল আর সবার সাথে পরিচিত হয়ে নিল। এখন প্রায় মানুষ জানে আদিত্য রাকিবের ভাই। দুজন বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আদিত্য সারাদিন ময়নার সাথে থেকে অনেকটা আদিত্য এখন ময়নাকে নিজের বড় বোনের মতোই লাগছে। আদিত্য আর ময়না বাসায় এসেছে, যার যার রুমে চলে গেল। ময়না রান্নাঘরে চলে গেল রান্না করতে, সবকিছু গুছাতে লাগলো। আদিত্য গিয়ে বলল, ভাবি আমি আপনাকে হেল্প করি, আমি রান্না করতে পারি টুকটাক, বাট এইটা দিয়ে কাটতে পারি না। চাকু আছে কি? ওইটা দিন, সবকিছু কেটে দেই। আদিত্যর কথা শুনে ময়না কিছুটা হাসলো। আদিত্যকে উদ্দেশ্য করে বলল, কোনো কাজ করতে হবে না, এখানে বসে থেকে গল্প করলে আমি খুশি হব। না ভাবি, চাকু থাকলে দেন, আমি কেটে দেই। ওই তো চাকু, ওইটাতে কি ধার আছে? আদিত্য গিয়ে চাকু ধরে দেখে ধার আছে। পরে ময়নাকে তুলে দিয়ে আদিত্য কাটাকাটি করতে লাগলো। ময়না মিটিমিটি হাসতে লাগলো আর রান্না করতে লাগলো। ময়নাকে হাসতে দেখে বলল, ভাবি হাসেন কেন? ভাবছি আমার ছোট ভাইটার বউটা অনেক লাকি হবে, তার রান্না করতে হবে না। কি যে বলেন না ভাবি, আর আমি বিয়ে করব না? মানে আমাকে কে বিয়ে করবে? আমার পরিচয় নাই। চুপ, কি বলো? তোমার পরিচয় নাই মানে? তুমি তো আমাদের ছোট ভাই আর রাকিবের ভাই, এটাই সবাই জানে। আচ্ছা ভাবি, আমাকে সবাই রাকিব ভাই আর ছোট ভাই কেন ভাবছে? ভাইয়ার তো ফ্যামিলিতে কেউ নাই। তোমার ভাইয়ারও একটা ছোট ভাই ছিল, কিন্তু ওই রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এইটা কেউ জানেন না, তাই সবাই তোমাকে ওর ছোট ভাই ভাবছে। আর সব থেকে মজার বিষয়, তোমার নাম আর ওর নাম এক, আদিত্য। ও আচ্ছা, আদিত্যকে কেউ কেউ দেখে নাই। না, ও শহরে থাকতো, ওর ভাইয়া এখান থেকে মাসে মাসে টাকা পাঠাতো। ও আচ্ছা, নেন ভাবি, কথা বলতে বলতে আমার কাটাকুটি শেষ। ধন্যবাদ ভাই আমার। যাও তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি রান্না শেষ করে নিই। ভাইয়া কখন আসবে? রাত 10টায় আসবে, তুমি যাও। ও আচ্ছা, আমি এখানে বসে থেকে আপনার রান্না দেখি। আমাকে তো কাজ শিখতে হবে আপনাকে সাহায্য করার জন্য। তাই শিখতে হবে না, তুমি যাও। তোমার ভাবি যতদিন আছে ততদিন একাই সব সামলিয়ে নিতে পারবে। ওকে ভাবি, তাও দেখি একটু। আদিত্য আর ময়না টুকটাক কথা বলতে বলতে কাজ করতে লাগলো। ময়নার রান্না শেষ হলে দুইজন যার যার রুমে যায়। আদিত্যকে অনেকবার খাবার খেয়ে নিতে বলে আদিত্য খায় না। রাকিব আসলে সবাই একসাথে খাবে। রাকিব আসতে আসতে রাত 11টা বেজে গেল। রাকিব এসেছে ময়নাকে ডাকতে লাগলো। ময়না রুম থেকে বের হয়ে কোনো কথা না বলে খাটের দিকে গেল। রাকিব ময়নাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি জান, মালিকেনের মেয়েরা আজ দেশে আসলো, তাই ওইখানে একটু দৌড়দৌড়ি করতে করতে লেট হয়ে গেছে। দুঃখিত জান, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। তুমি জানো
তোমার অপেক্ষা করতে করতে আদিত্য ঘুমিয়ে গেছে। এত জোর করলাম তাও খাইলো না। ভাইয়া আসলে খাবে। এখন যাও, ওকে ডাক দিয়ে দুইজন ফ্রেশ হয়ে এসে খেতে আসো। হায় আল্লাহ, বলো কি? আচ্ছা, আমি এখনই যাচ্ছি। রাকিব আদিত্যের রুমের সামনে গিয়ে নক করতে লাগলো। ঘুম ঘুম চোখে আদিত্য দরজা খুলে দিল। আদিত্যর সামনে গিয়ে রাকিব কান ধরে বলল, খুবই দুঃখিত ভাই, আমার অনেক দেরি করে ফেলেছি। চল তিনজনে খেয়ে নেই এখন। আরে ভাইয়া, সমস্যা নাই। ভাবি ঘুমিয়ে গেছে নাকি জেগে আছে? জেগে আছে, চল। আদিত্য আর রাকিব কলের পাড়ে গিয়ে দুজন ফ্রেশ হয়ে নিল। রুমে এসেছে দেখে ময়না খাবার বেড়ে বসে আছে। আদিত্য আর রাকিব বসে পড়লো। যার যার প্লেট খাবার হাতে নিয়ে খেতে লাগলো। আর রাকিব ময়নাকে খাইয়ে দিতে লাগলো। ভাইয়া, সকালে আমাকে নিয়ে যাবে তো? নিয়ে যাব, কিন্তু তোর কিছু কাগজপত্র বানাতে হবে। তারপর তোকে কলেজে ভর্তি করে দিব। হ্যাঁ ওকে ভাইয়া। ভাইয়া, আমার জন্য তোমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। দূর, ছোট ভাইয়ের জন্য কিছু করতে না পারলে বড় ভাই হইলাম কি জন্য? আচ্ছা, এইসব কথা বাদ দিয়ে খেয়ে নে এখন। তিনজন খাবার খেয়ে নিল। তারপর আদিত্য নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতে রাকিব ওকে নিয়ে রায়হান সাহেবের বাড়িতে গেল। আদিত্য বাড়িটা দেখে কিছুটা অবাক হল। আদিত্য খুব চেনা লাগছে বাড়িটা, বাট বুঝতে পারছে না এটা কোথায় দেখেছিল। আদিত্য পুরো বাড়ি চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। রাকিব আদিত্যের কাঁধে হাত দিয়ে বলল, কিরে, বাড়িটা দেখে খুব অবাক হলি নাকি? হ্যাঁ, এত সুন্দর বাড়িতে আমি কাজ করব? বিশ্বাস হচ্ছে না, কত বড় বাড়ি। হাহা, এইটা তো স্যারের বাপের বাড়ি। স্যারের লন্ডনে অনেকগুলো কোম্পানি, অনেকগুলো বাড়ি আছে। আমি 4 মাস পর পর যাই ওই বাড়ি দেখলে তুই তো একদম খুশিতে মাথা ঘুরে পড়ে যাবি। মানে স্যারের আরো বাড়ি আছে? লন্ডনে বাড়ি থাকতে উনি এখানে কেন থাকে? ওইখানে তার ছেলে মেয়ে, ভাই, আরো অনেক আত্মীয় স্বজন থাকে। আর এখানে শুধু স্যারের স্ত্রী আর তার মা থাকে। এইটা তার বাবার স্মৃতি তো, এই জন্য। ও আচ্ছা। আচ্ছা, চল ভিতরে যাই। আর শোন, স্যারের 2টা মেয়ে এসেছে। রাইমা ম্যাম অনেক ভালো, কিন্তু তিশা ম্যাম অনেক রাগী টাইপের। তুই ভুলেও তার সামনে যাবি না, ওকে? আদিত্যের বুকের ভেতরে ধুক করে উঠল তিশা নামটা শুনে। আদিত্য কিছু না বলে রাকিবের সাথে বাসার ভেতরে প্রবেশ করলো। আদিত্যকে দেখে রায়হান চৌধুরী বলল, আরে আদিত্য যে, ভেতরে আসো। তুমি সত্যি এই কাজটা করতে চাও? জি স্যার। আচ্ছা রহমত, তুমি আদিত্যকে নিয়ে যাও, কাজ সব বুঝিয়ে দিও। আর রাকিব, আমাকে বের হতে হবে, চলো। আচ্ছা স্যার, চলেন। আর আদিত্য, সাবধানে থাকিস। ছুটি হলে বাসায় চলে আসযাস। রাকিব আদিত্যের হাতে কয়েকটা টাকা দিয়ে চলে গেল। আদিত্য রহমতের সাথে চলে গেল। রহমত আদিত্যকে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো। আদিত্য সবকিছু বুঝিয়ে নিয়ে কাজ করতে লাগলো। আদিত্য বাগানে সব গাছে পানি দিতে লাগলো। গাছে পানি দেওয়া শেষ করে আদিত্য গাড়ি ধোয়ার কাজ করতে লাগলো। আদিত্য গাড়ি ধুতে গিয়ে কারোর সাথে লেগে গেল ধাক্কা। আদিত্য নিজেকে সামলাতে না পেরে পা পিছলে সোজা কাদার ভেতরে পড়ে গেল। আদিত্য কাদা মাখা মুখ নিয়ে দাঁড়াতেই আদিত্য চমকে গেল। আদিত্য কিছু বলতে যাবে, তখনই আদিত্যর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, চোখে দেখোস না? আর একটু হলে আমার কি অবস্থা হইতো। বাইরে যাওয়ার মুডটাই নষ্ট করে দিল। আব্বু আসুক, তোর চাকরি যদি না খাচ্ছি, আমার নামও তিশা না। সরি ম্যাম, আমি বুঝতে পারি নাই। প্লিজ আমার চাকরিটা খেয়ে দিয়েন না। আমি আজ প্রথম চাকরিতে জয়েন করেছি। প্লিজ ম্যাম, এমনটা করবেন না। আমি আপনার পায়ে ধরে বলছি। আদিত্য তিশার পা ধরতে যাবে, তিশা আদিত্যকে লাথি দিয়ে গাড়ির সাথে ধাক্কা দিয়ে ফেলে দিল। আদিত্য মাথাটা গাড়ির সাথে কপালটা বাড়ি খেয়ে ফুলে গেল। তিশা বিরক্ত ভাব নিয়ে চলে গেল। আদিত্যকে দেখে রহমত দৌড়ে এসেছে আদিত্যকে ধরতে। পানির পাইপটা আদিত্যর দিকে ধরলো। আদিত্যের মুখে শরীরের কাদা পরিষ্কার হয়ে গেল। আদিত্য আবার কাজ করতে লাগলো। কাজ শেষ করে আদিত্যকে বাজারে পাঠিয়ে দিল। আদিত্যর সাথে রহমত গেল। দুইজন বাজার করে নিয়ে আসলো। আদিত্য সারাদিন অনেক ভালো কাজ করলো। কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে যায়। বাসায় যেতেই ময়না দেখলো আদিত্যের কপাল ফুলে আছে। কি ব্যাপার ভাই, তোমার কপাল ফোলা কেন? ও কিছু না ভাবি। ভাইয়া বাসায় আসে নাই? না, আবার মনে হয় বাইরে গেছে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার কপালে বরফ লাগিয়ে দেই। আদিত্য ফ্রেশ হতে চলে গেল। ময়না খাবার নিয়ে এসে আদিত্যকে দিল। খাবারটা খেয়ে নাও,
মনে হয় না সারাদিন কিছু খাইছো। প্রথম দিন এত কি কাজ করলে? না খেয়ে কাজ করলে শরীর খারাপ করবে তো। আপনি কিভাবে জানলেন আমি না খেয়ে আছি? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা তুমি খেয়ে নাও, আমি বরফ ধরে থাকি। আপনি তো মনে হয় খাবারই খান নাই। না খেয়েছি, তোমার ভাইয়া আজ বাসায় আসতে পারবে না, তাই নিজে হাতে খেয়েছি। ও আচ্ছা। আদিত্য খাবার খেতে লাগলো আর ময়না আদিত্যের কপালে বরফ লাগিয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হলে আদিত্য ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। রাতে ঘুম ভাঙলে ময়নার সাথে কিছুক্ষণ গল্প করে হালকা খাবার খেয়ে সারা রাত জেগে থাকে। ঘুম না আসতেই আদিত্য জানালা ফাঁক দিয়ে চাঁদের আলো দেখতে লাগলো। এভাবে কখন সকাল হয়ে গেল বুঝতেই পারে নাই। আদিত্য উঁচু করে এসেছে, মসজিদে চলে গেল। এসেছে দেখে ময়না কুরআন তেলাওয়াত করছে। আদিত্য পাশে বসে শুনতে লাগলো। তেলাওয়াত শেষ করে ময়না বলল, ভাই কিছু বলবে? না ভাবি, আপনার তেলাওয়াত শুনতে অনেক ভালো লাগছিল। আচ্ছা ভাবি থাকেন, আমি চলে যাই, সকালে অনেক কাজ আছে। খাবার গরম করে দেই, খাবার খেয়ে তারপর যাও। কখন না কখন ছুটি দেয় কে জানে। ওকে ভাবি। ময়না কুরআন রেখে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে দিল। এত সকাল সকাল খেতে অনেক সমস্যা হলেও আদিত্য খাবার খেয়ে চলে গেল। রায়হান চৌধুরী বাড়িতে গিয়ে গাছে পানি দিয়ে সকল কাজ করতে লাগলো। আদিত্য কাজ শেষ করে বাহির হতে যাবে, তখনই পেছন থেকে তিশা বলল, এই ছেলে শুনো, আমার জামাগুলো একটু আয়রন করে দাও। আচ্ছা ম্যাম, আসছি। আদিত্য তিশার সাথে ওর রুমে গিয়ে ওর জামা কাপড় আয়রন করতে লাগলো। আদিত্য একটা ড্রেস পুড়ে ফেলতেই তিশা রেগে আদিত্যর কাছে এসেছে, ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো। আদিত্য নিজেকে সামলাতে না পেরে কারো পায়ের কাছে গিয়ে পড়ল। আদিত্য মাথা উপরের দিকে দেখে রাইমা দাঁড়িয়ে আছে। আদিত্যকে দেখে রাইমা আদিত্যকে তুলে তিশাকে বলে, আদিত্যকে কেন মারলে? তিশা রাগী লুক নিয়ে বলল, মারবো না মানে? এই বদমাইশ ছেলে কি করছে জানিস? আমার জামা আয়রন করতে দিয়েছিলাম আর আমার প্রিয় জামাটা ওই পুইরা ফেলছে। ইচ্ছে করছে ওকে মেরে ফেলি একেবারে। আদিত্যকে আবার মারতে যাবে, তখনই রাইমা বাধা দিয়ে বলল, আফু, এখন যা ফুল করার করে ফেলেছে, এখন ওকে মেরে ফেললে কি তোমার জামা আবার আগের মতন ভালো হবে নাকি? আর আদিত্য, তুমি এখান থেকে যাও আর পরের বার কাজ করবে মনোযোগ দিয়ে, ওকে? দুঃখিত আপু, আমি বুঝতে পারি নাই, আমি সাবধানে কাজ করছিলাম। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে তোর কপালে খুব দুঃখ আছে। আমার জামা পুড়িয়ে ফেলে এত দুঃখিত বলা হচ্ছে? আদিত্য আর কিছু না বলে ওইখান থেকে চলে গেল। রাইমা রুম থেকে বের হয়ে গেল। আদিত্য নিচে যেতেই রাইমার আব্বু বলল, আদিত্য শোনো, আমার হাত পা গুলো একটু টিপে দেবে, শরীর কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। জি স্যার, আমি এখনই দিচ্ছি। আদিত্য তিশার আব্বুর কাছে গিয়ে তিশার আব্বুর হাত পা টিপে দিতে লাগলো। তিশা নিচে এসেছে, বলল, আব্বু, এই ছেলেটাকে আজ তুমি চাকরি থেকে বের করে দিবে। কেন, কি হয়েছে? ওই কি করছে? দুদিন ধরে আমার সাথে যা শুরু করেছে না, তুমি জানো গতকাল আমাকে ধাক্কা দিয়েছিল, আজ আমার প্রিয় জামাটা পুড়িয়ে ফেলেছে, আর থাকলে না জানি কি কি ক্ষতি করে ওই। আদিত্য এসব কি বলছে? আদিত্য মাথা নিচের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, স্যার, আমি ইচ্ছে করে কিছু করি নাই। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। তখন পেছন থেকে রায়হান চৌধুরী মা আদিত্যের প্রশংসা করতে লাগলো আর আদিত্যকে চাকরি থেকে বের করে দিতে না করে দিল। তিশা রেগে ওইখান থেকে চলে গেল। আদিত্য রায়হান চৌধুরীর মাকে এই দুদিনে অনেকটা পটিয়ে ফেলছে। আদিত্য ধন্যবাদ দিয়ে বের হয়ে গেল। বাসায় গিয়ে আদিত্য রাকিবের সাথে বের হলো। আদিত্যের সবকিছু কাগজপত্র বানিয়ে নিল। রাকিবকে মোটামুটি সবাই চেনে, যার কারণে বেশি সময় লাগলো না। আদিত্য আর রাকিব সারাদিন কাজ করে বাসায় চলে আসলো। শোন, আগামীকাল তোকে তাহলে কলেজে ভর্তি করে দিব, হ্যাঁ? আর শোন, ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু। আমি তো পড়াশোনা করতে পারি নাই, তাই আমি চাই আমার ভাইটা যেন ভালো করে পড়াশোনা করে। ইনশাল্লাহ ভাইয়া, তোমার স্বপ্ন আমি পূর্ণ করব। এই তোমরা যাও, ফ্রেশ হয়ে নাও। খাবার খাবে না নাকি? ভাবি, বাহিরে অনেক কিছু খাইছি, আমার পেটে একদম জায়গা নাই, আপনি আর ভাইয়া খেয়ে নেন। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল আর রাকিব ময়না খাবার খেয়ে নিল। আদিত্য রুমে শুয়ে থেকে উপরের দিকে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো।
আদিত্য ওর ফ্যামিলির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রাকিব আদিত্য কলেজে চলে গেল। আদিত্যকে ভর্তি করিয়ে দিয়ে চলে আসলো। ভর্তি করতে সময় লাগলো না, কারণ রায়হান চৌধুরী আগে থেকে সব বলে দিয়েছিল। আদিত্য ক্লাস করা শেষ করে বাসায় চলে আসে। আদিত্যকে দেখে ময়না বলল, কি ভাই, প্রথম দিন কলেজে কেমন দিন কাটলো? অনেক ভালো ভাবি, আমার বেশ কিছু ফ্রেন্ড হয়ে গেছে। বাহ, তাহলে তো অনেক ভালো। যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আমাকে কাজে যেতে হবে, আজ সারাদিন তো যাইনি। খেয়ে তারপর যাও। আদিত্য খাবার খেয়ে বের হয়ে গেল। আদিত্য গিয়ে কাজ করতে লাগলো। আদিত্য তিশার রুমে গিয়ে পরিষ্কার করতে লাগলো। তিশা রুমে এসেছে, বলল, ভালো করে পরিষ্কার কর। আর ওই, তুই সকালে কই ছিলি রে? জি ম্যাম, আমি কলেজে ছিলাম, আর এখন থেকে আমি কলেজ থেকে এসে আমার সব কাজ করব। বড় স্যারের থেকে অনুমতি নেওয়া হয়েছে। তুই আবার কলেজেও পড়স? জি ভাইয়া, ভর্তি করে দিয়েছে। ভালো মনোযোগ দিয়ে কাজ কর। আদিত্য কাজ করতে লাগলো। তিশা খাটে বসে আদিত্যকে আড়াই চোখে দেখতে লাগলো, আর মনে মনে ভাবতে লাগলো, ছেলেটাকে তো ভালো স্মার্ট খেয়াল করি নাই, দেখতে অনেক স্মার্ট আছে। ছি ছি, এসব কি ভাবিস তিশা? ওই তোদের বাড়িতে কাজের ছেলের লোক। তিশা কথাগুলো ভেবে বইয়ের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে পড়তে লাগলো। আদিত্য তিশাকে ভুল পড়তে দেখে আদিত্য সঠিকটা বলতে লাগলো। তিশা তো অবাক হয়ে গেল। তিশা বলল, এই পড়া তুই জানোস? জি, এই সাবজেক্ট আমার মুখস্থ আছে। দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আসলে আপনি ভুল বলছিলেন, তাই আর কি। তুই কোন ক্লাসে পড়িস? ইন্টার সেকেন্ড ইয়ারে। আপনি তো আমার জুনিয়র। হুম, আচ্ছা ম্যাম, আপনি পড়েন, আমার কাজ শেষ। আমি ছোট ম্যামের রুমটা পরিষ্কার করে দিয়ে আসছি। আদিত্য চলে গেল। তিশা আদিত্যের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিত্য রাইমার রুম পরিষ্কার করে নিচে গিয়ে তিশার দাদির সাথে কিছুক্ষণ গল্প করলো, আর তিশার আম্মুকে কাজে হেল্প করতে লাগলো। প্রায় কাজ শেষ হলেই তিশা নিচে এসে বলল, আদিত্য শোন, জি ম্যাম, বলেন। আমাকে এই সাবজেক্টটা বুঝিয়ে দিতে পারবি? কোন সাবজেক্ট দেখি? তিশা আদিত্যকে দেখাতেই আদিত্য বলল, আরে এটা তো অনেক সহজ। আপনি বসেন, আমি দাদিমাকে পানি দিয়ে নেই। আদিত্য তিশার দাদিকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে তিশাকে পড়াতে লাগলো। আদিত্যকে পড়াতে দেখে সবাই অবাক হয়ে গেল। তিশা অবাক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য সবকিছু বুঝিয়ে বলল, আপনি কি বুঝতে পারছেন? যদি না বুঝেন বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝেছি, তুই তো অনেক মেধাবী। আরে না, আমি যে জিনিসটা পড়ি ওইটা আমার মাথায় অটোমেটিক গেঁথে যায়, তাই আর কি। আচ্ছা থাকেন, আমি বাসায় যাই। ভাবি বাসায় একা আছে। আদিত্য কথাটা বলে চলে আসলো। বাসায় এসেছে, ময়নার সাথে কিছুক্ষণ কথা বলে আদিত্য পড়তে বসলো। পড়া শেষ করে রাকিব আসলেই আদিত্য ময়না বসে থেকে রাকিবের দিকে তাকিয়ে আছে। আদিত্য, স্যার তোকে আর একটা কাজ দিয়েছে। আমি চাচ্ছি না তুই এই কাজটা করে। কি কাজ? কারণ আছে। স্যার তোকে রাইমা আর তিশা ম্যামকে পড়ানোর দায়িত্ব দিয়েছে, আর তোকে 15,000 টাকা বেতন দিবে বলছে। ওদের রেজাল্ট ভালো হলে তোর বেতন আরো বাড়িয়ে দিবে। কিন্তু তিশা ম্যামকে তো চিনিস, অনেক ভয়ঙ্কর একটা মেয়ে, গরিবদের দুই চোখে দেখতেই পারে না। ভাইয়া, ও আচ্ছা, বাট ভাইয়া, তিশা ম্যামকে যতটা আমরা খারাপ ভাবি, আসলে উনি অতটা খারাপ না। যাই হোক, আমি স্যারকে বলে দিব তুই পড়াতে পারবি না। নিজের পড়া বাদ দিয়ে অন্যজনকে পড়ানোর কোনো দরকার নাই, ওকে? তো 2 মাস পর পরীক্ষা, এখন ভালো করে তোর পড়তে হবে। আর শোন, তোকে এই চাকরি টাকরি করতে হবে না, তুই শুধু পড়াশোনায় মনোযোগ দে। ভাইয়া এটা কেমন কথা হলো? ভাইয়া আমি আমার পড়াও পড়বো, ওনাদেরও পড়াতে পারবো, আর 15,000 টাকা পাইলে তো ভালোই হবে। সংসারের জন্য 10,000 দিলাম, আর 5,000 দিয়ে নিজের হাত খরচ চালাতে পারবো। তাই আমি এই সুযোগ হাতছাড়া করব না। আদিত্য, তুমি আমাদের একমাত্র ছোট ভাই। আমি আশা করি তোমার ভাইয়ের টাকায় আমাদের বেশ ভালো কাটছে। তোমার পড়াশোনাটা আগে ভালো করে করো, তোমাকে এখন টাকা ইনকাম করতে হবে না। ভাবি আপনিও দেখেন, ভাবি আমি এভাবে বসে খেতে পারবো না।
আমি ইনকাম করতে চাই। প্লিজ ভাইয়া আর ভাবি আমাকে কাজটা করতে দাও। যাই করস, পড়াশোনা যদি কিছু হয় তোর কিন্তু খবর আছে। আচ্ছা ময়না, খাবার বেড়ে দাও, অনেক ক্ষুধা লাগছে আমার। তারপর তিনজন খাবার খেয়ে নিল। আদিত্য খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। আদিত্য তাড়াতাড়ি হয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে ময়নার সাথে কাজ করে খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আদিত্য কলেজ থেকে এসেছে গোসল করে খেয়ে। রায়হান চৌধুরী বাড়িতে চলে গেল। গিয়ে প্রতিদিনের মতো কাজ করতে লাগলো। কাজ শেষ করে আসতে যাবে তখন তিশা বলল, আদিত্য শোন, আমাকে আর রাইমাকে আব্বু পড়াতে বলছে। তুই বাসায় যাওয়ার আগে আমাদের 4টার দিকে পড়িয়ে তারপর বাসায় যাবি। জি ম্যাম। আচ্ছা আপনারা যান, আমি আসছি। তিশা আর রাইমা পড়ার রুমে চলে গেল। আদিত্য ওদের পেছন পেছন গেল। রুমে গিয়ে আদিত্য দরজাটা একদম খুলে দিল। তিশা আর রাইমা অবাক হয়ে তাকিয়ে আছে। কি ব্যাপার, এত দরজা খুলে রাখছিস কেন? এমনি ম্যাম। আপনারা বই বের করেন। দুইজন বই বের করতেই আদিত্য ওদের পড়াতে লাগলো। রায়হান চৌধুরী পড়ার রুমে এসেছে। ওদের পড়তে দেখে অনেক খুশি হলো। এইভাবে 1 মাস পার হয়ে গেল। আদিত্যকে আজ বেতন দেওয়া হয়েছে। আদিত্য খুশিতে বেতনটা নিয়ে সোজা মার্কেটে চলে যায়। মার্কেটে গিয়ে ময়না আর রাকিবের জন্য শপিং করে বাসায় এসেছে। ময়না আর রাকিবের রুমে যায়। কিছু বলবি? ভাইয়া তোমরা চোখ বন্ধ করো। কেন গো ভাই? আরে বাবা করো না একটু। দুইজন হেসে চোখ বন্ধ করলো। আদিত্য পেছন থেকে 2টা শপিং ব্যাগ দুজনের হাতে দিয়ে বলল, এবার চোখ খুলো। এই ভেতরে কি আছে? দুইজন খুলে দেখো, পছন্দ হয় নাকি। রাকিব আর ময়না শপিং ব্যাগ খুলতে দেখেই রাকিবের ব্যাগের ভেতরে শার্ট প্যান্ট আর একটা পাঞ্জাবি, আর ময়নার ব্যাগে একটাতে শাড়ি আর একটাতে 3 পিস। এইসব কি? কি আবার যা দেখছো এটাই? ভাইয়া আজ আমি বেতন পাইছি, আর আমার প্রথম বেতনের টাকা দিয়ে তোমাদের গিফট করলাম। তোমরা খুশি হও নাই? আর ভাবি এই টাকা বাঁচছে, আমার প্রথম বেতনটা আপনি রাখেন। আদিত্য ময়নার হাতে টাকাগুলো দিতেই ময়নার চোখ দিয়ে খুশিতে পানি চলে আসছে। কি হলো ভাবি, কান্না করছেন কেন? আমি কি ভুল করে ফেলেছি? ভাবি নিশ্চয়ই আপনার এইটা পছন্দ হয় নাই। সরি ভাবি, আমি ভেবেছিলাম এভাবে গিফট করলে আপনারা খুশি হবেন। আরে দূর পাগল, আমরা অনেক খুশি হয়েছি। এইটা দুঃখের কান্না না, এইটা সুখের কান্না। আর এই পাগল ছেলে এভাবে সব টাকা উড়িয়ে দিলে হবে? আর যেন এমন করতে না দেখি। আর এই টাকা আমাকে দিতে হবে না, তুমি নিজের কাছে রাখো। তোমারও তো হাত খরচ লাগবে, তাই না? সমস্যা নাই, আমার কাছে এমনিতে টাকা আছে। ভাইয়া তো প্রতিদিন আমাকে টাকা দেয়। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তো রুমে যা। তাই এখনই যাচ্ছি। আদিত্য রুমে যেতেই টেবিলের উপরে একটা শপিং ব্যাগ দেখল। ব্যাগটা খুলতেই একটা বক্স পেল। আদিত্য বক্স খুলে তো অবাক। আদিত্য তাড়াতাড়ি করে খুলে পেছনের দিকে তাকাতেই রাকিব বলল, কি পছন্দ হয়েছে ফোনটা? আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি ভাই, কিছু মনে করিস না। আদিত্য খুশিতে চোখের পানি চলে আসলো। আদিত্য রাকিবকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া এত টাকা খরচ করার কি দরকার ছিল? আমার ফোন ছাড়া এমনিতে অনেক ভালো ছিলাম। হয়েছে, এই যুগে ফোন ছাড়া থাকা যায় নাকি বুকা? আর তোর ফ্রেন্ডদের তো ফোন আছে, তোর ফ্রেন্ডদেরও তো ফোন আছে, তোর নাই। এইটা কেমন দেখায়, তাই না? তাই তোর ভাবি কিছু টাকা জমানো ছিল, সেই টাকা আর আমি কিছু টাকা দিয়ে ওই টাকা দিয়ে কিনে এনেছি ফোনটা। আদিত্য একদম অবাক হয়ে গেল। আদিত্য নিজেকে সামলাতে না পেরে রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ভাইয়া ভাবি তোমরা এত ভালো কেন? একটা অপরিচিত ছেলের জন্য এত কেন করছো? কি যাতা বলিস, তুই অপরিচিত কেন হবি? তুই আমার ভাই। যেদিন তুই আমাকে ভাইয়া বলেছিস সেদিন থেকে তুই আমার নিজের ভাই। আর একবার যদি অপরিচিত বলেছিস তাহলে কিন্তু তুই খবর আছে বলে দিলাম। হ্যাঁ, আমাদেরকে কি তুই নিজের মানুষ ভাবিস না এখনো? সরি ভাইয়া, তোমরা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। আই লাভ ইউ ভাইয়া এন্ড ভাবি। হয়েছে শোন, তোর ভাবি আজ ভালো মন্দ রান্না করেছে। চল আজ 3 জনে মজা করে খাবার খাবো। ওকে, আমি ফ্রেশ হয়ে নেই। রাকিব ময়না চলে গেল। আদিত্য ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলতে লাগলো, সত্যি তোমাদের না দেখলে বুঝতাম না এই দুনিয়াতে এত ভালো মানুষ আছে। আমার আব্বু তো আমায় কোনো দিন ভালোবাসে নাই। ভাইয়া আমাকে একটু
ভালোবাসলেও দিন শেষে সেও আমাকে ঘৃণা করে। এখন হয়তো নিজের ফ্যামিলির থেকে তো কখনো ভালোবাসা পেলাম না, কিন্তু আজ তোমাদের থেকে যতটা ভালোবাসা পেয়েছি কোনোদিন ভুলবো না ভাইয়া ভাবি। আদিত্য কথাগুলো ভেবে চোখের কোণায় পানিগুলো মুছে ফ্রেশ হয়ে এসেছে। তিনজন খেয়ে নিয়ে গল্প করতে লাগলো। বিকেলের দিকে আদিত্য রায়হান চৌধুরীর বাড়িতে গেল, গিয়ে আবার প্রতিদিনের মতো কাজ করতে লাগলো। 4টার দিকে প্রাইভেট পড়াতে লাগলো। আর আজ রাইমা নাই, তিশা শুধু পড়ছে। হুট করে তিশা আদিত্যের হাতের উপরে নিজের হাত রাখতেই আদিত্য তাড়াতাড়ি করে নিজের হাত সরিয়ে নিল। তিশা বারবার আদিত্যের হাতে হাত রাখতে গেল। আদিত্য বুঝতে বাকি রইল না তিশার মনে খারাপ চিন্তা ঘুরপাক খাচ্ছে। ম্যাম, আজ আমি আসছি, বাসায় আমার কাজ আছে। আমার পড়া তো শেষ হয় নাই, আগে যেতে পারবো না। ম্যাম, আমাকে আপনি তুমি করে বলছেন কেন? কেন, তুমি কি বলতে পারবে না নাকি? না মানে আপনি তো আমাকে তুই করে বলেন। অনেক ভেবে দেখলাম তুই তো আমার 1 বছরের সিনিয়র, তাই তোকে তুমি বলা উচিত। আচ্ছা শোন, আগামীকাল আমি শহরে যাব, তুই আমার সাথে যাবি? না মানে ম্যাম, আমার কাজ তো আপনাদের বাড়িতে, আর আপনাদের পড়ানোর কাজ। আচ্ছা ম্যাম, আপনি থাকেন, আমি যাই। আদিত্য উঠে চলে গেল। তিশা আদিত্যের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদিত্য বাসায় গিয়ে দেখে রাকিব উঠোনে বসে আছে, আর ময়না রাকিবের পায়ের কাছে বসে আছে। ভাইয়া, আজ কোথাও যাও নাই? যাবো ভাই। দেখো না ভাই, তোমার ভাইয়ার শরীরটা অনেক খারাপ, জ্বরে পুড়ে যাচ্ছে। আর সেখানে নাকি ওই গাড়ি নিয়ে বের হবে। কতবার বোঝাচ্ছি, একটুও শুনছে না। ভাইয়া তোমার জ্বর, আর তুমি গাড়ি নিয়ে বের হবে মানে? তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমার হয়ে ড্রাইভিং করব। তুমি বাসায় রেস্ট নাও। কি পাগলের মতো বকছিস? তুই কি ড্রাইভ করতে পারিস? হ্যাঁ, মোটামুটি পারি। তুই কিভাবে পারোস? আমার নিজের তো গাড়ি ছিল, মানে আমি যে আগে যার বাসায় কাজ করতাম ওইখানে তো ড্রাইভিংও শিখেছিলাম। ও আচ্ছা, কিন্তু তুই পারবি তো? হ্যাঁ পারবো, এখন গাড়ির চাবিটা দাও। আদিত্য রাকিবের রুমে গিয়ে চাবিটা নিয়ে গাড়ি নিয়ে রায়হান চৌধুরীর বাড়িতে গেল। বাসায় গিয়ে রায়হান চৌধুরী অবাক হয়ে বলল, কি ব্যাপার আদিত্য, তুমি এখানে কেন? রাকিব কোথায়? আসলে স্যার, ভাইয়া অনেক অসুস্থ, তাই আমি ড্রাইভিং করব। তুমি পারো তো? জি পারি। আদিত্য, তোমাকে যে ঠিকানা দিলাম ওটাতে চলো। আগামীকাল মিটিং করতে হবে। তিশাকে নামিয়ে দিয়ে আমরা হোটেলে চলে যাব। আদিত্য দরজা খুলে দিয়ে রায়হান চৌধুরী আর তিশা গাড়িতে উঠে বসলো। আদিত্য ড্রাইভিং করতে লাগলো। আদিত্য শহরের পথে রওনা দিল। প্রায় 3 ঘন্টা পর ঢাকা চলে আসলো। কোন ঠিকানা স্যার? আমার তো ঠিক মনে নাই। রায়হান চৌধুরী যে ঠিকানা দিল, আদিত্য থুতমুতো খেয়ে গেল। আদিত্য ঢোক গিলে রওনা দিল। আদিত্যর বাড়িতে তিশা নামবে। আদিত্য বুঝতে পারছে না তিশা ওদের সম্পর্কে কি হয়। আদিত্য ওইদিকে গিয়ে তিশাকে নামিয়ে দিয়ে বেশি দেরি না করে রায়হান চৌধুরীকে নিয়ে চলে আসলো। আদিত্য, তুমি তো সব দিক দিয়ে এক্সপার্ট। ও তেমন কিছু না। আচ্ছা স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তিশা ম্যামকে যে রেখে আসলাম, ওইটা কার বাসা ছিল? ওইটা আমার ভাইয়ের বাসা। তা আপনি গেলেন না কেন? ওনাদের সাথে তো দেখা করা উচিত ছিল। আদিত্য, বেশি না বুঝে নিজের কাজ করো। আদিত্য আর কিছু বলল না। আদিত্য মাথায় ঘুরপাক খেতে লাগলো আর ভাবতে লাগলো, আল্লাহ জানে আমার কোনো ছবি আবার বাড়িতে নাই তো। থাকলে তো আমাকে চিনে ফেলবে না। আব্বু তো অনেক আগে আমার সবকিছু পুড়িয়ে ফেলছিল, আর তো ছবি উঠানো হয় নাই। আদিত্য কথাগুলো ভাবতেই হোটেলের সামনে নেমে যায়। আর দুজনের জন্য 2টা রুম বুকিং করা ছিল। সেখানে গিয়ে দুজন উঠলো। আদিত্য ফ্রেশ হয়ে রাকিবকে ফোন দিল। ভাই, পৌঁছে গেছোস? হ্যাঁ ভাইয়া, কি করো? ভাবি কোথায়? এই তো আমার পাশে, কথা বলবি নাকি? আদিত্য ময়নার সাথে কথা বলতে লাগলো। অনেকক্ষণ কথা বলে ময়না রাকিবের কাছে দিল। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবে? হ্যাঁ বল। ভাইয়া, সাইফুল চৌধুরীর সাথে রায়হান চৌধুরীর সম্পর্ক কি? ওনারা তো 2 ভাই, কেন কি হয়েছে? কি 2 ভাই মানে? হ্যাঁ 2 ভাই, এত অবাক হচ্ছিস কেন? না কিছু না। আচ্ছা ভাইয়া থাকো, ঘুমাবো। আদিত্য ফোনটা রেখে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। তিশার ফোন আসলেই আদিত্য রিসিভ করল। আদিত্য, কই তুমি? শোনো, আব্বু বললো এখানে আসতে। সাইফুল চাচ্চু অনেক অসুস্থ, তাড়াতাড়ি আব্বু যেন হসপিটালে চলে আসে। আদিত্য কথাটা শুনে থমকে গেল।
আদিত্য হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। আদিত্য তিশার ডাকে বাস্তবে ফিরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে ওনার? উফ, এত কথা বলতে পারবো না। তুমি আব্বুকে বলো উনি অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি আসতে বলো। রাগ অভিমান ভেঙে যেন আসে। চাচ্চুর অবস্থা তো অতটা ভালো না। ওকে, আসছি। আদিত্যর ফোনটা কেটে দিতেই চোখ দিয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়তে লাগলো। আদিত্য খাটের উপরে ঠাস করে বসে পড়ল। আদিত্য কান্না বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি চোখ মুছে রায়হান চৌধুরীর রুমে গিয়ে নক করলো। কি হয়েছে? আদিত্য কিছু বলবে? স্যার, আপনার ভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, তিশা ম্যাম এখনই যেতে বলল। রায়হান চৌধুরী কথাটা শুনে যেন থমকে গেল, তার চোখের পানি চলে আসলো। আদিত্য বলল, স্যার, আপনি রেডি হয়ে নিন, আমি গাড়ি বের করি। তুমি তাড়াতাড়ি বের করো, এই আমি এক্ষুনি আসছি। আদিত্য বের হয়ে গেল। রায়হান চৌধুরী আসলে আদিত্য গাড়ি নিয়ে রওনা দিল। সিটি হসপিটালের উদ্দেশ্যে বের হয়। অনেক স্পিডে চালাতে লাগলো। 30 মিনিটের মধ্যেই হসপিটালে চলে আসলো। রায়হান চৌধুরী আদিত্যকে গাড়িতে থাকতে বলে চলে গেল। আদিত্য মুখে মাস্ক পরে গিয়ে গাড়িতে অপেক্ষা করতে লাগলো। আদিত্যের মন যেন ছটফট করতে লাগলো। একজন নিজের আব্বুকে দেখার জন্য আদিত্য সহ্য করতে না পেরে চলে গেল উপরে। আদিত্য ওর আব্বুর কেবিন খুঁজে বের করলো। গিয়ে দেখে সবাই দাঁড়িয়ে আছে। তুলিকে দেখে আদিত্যের রাগ উঠে গেল। আদিত্য দূর থেকে লক্ষ্য করলো। আদিত্য ওর ভাইকে দেখে অবাক হয়ে গেল। মোটা তাজা মানুষটা এত শুকিয়ে গেছে, আদিত্য ভাবতেও পারছে না। হঠাৎ করে আদিত্যর দিকে ওর ভাইয়ের চোখ পড়লেই আদিত্য ঘুরে দাঁড়ায়। আদিত্যের আব্বুকে রক্ত দিতে হবে শুনে আদিত্য থমকে দাঁড়ায়। ডাক্তার কেবিনে আসলেই আদিত্য ডাক্তারের কাছে গিয়ে রক্ত দেয়। রক্ত দিয়েই আদিত্য ওইখান থেকে চলে আসে। রাত অনেক হলেই আদিত্য তিশাকে আর রায়হান চৌধুরীকে ওদের বাসায় রেখে আসে। আদিত্য, তুমি কি এখানে থাকবে নাকি হোটেলে চলে যাবে? হোটেলে চলে যাই। আদিত্য কথাটা বলে ওদের থেকে বিদায় নিয়ে হোটেলে যায় না। আদিত্য লুকিয়ে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে লুকিয়ে ওর আব্বুর কেবিনে ঢুকে পড়ে। আদিত্য কেবিনে গিয়ে দেখে সাইফুল চৌধুরী বেডে শুয়ে আছে। পানি খাওয়ার গ্লাসটা নিতে গিয়েও পারছে না। সাইফুল চৌধুরী পড়ে যেতে নিবে, সাথে সাথে আদিত্য ধরে ফেলে। আদিত্য সাইফুল চৌধুরীকে ভালো করে শুয়ে দিয়ে পানি ঢেলে দেয়। সাইফুল চৌধুরী পানি খেয়ে বলল, আপনাকে ধন্যবাদ। কে আপনি? আদিত্য কিছু না বলে চলে গেল। আদিত্য বাহির থেকে সাইফুল চৌধুরীকে দেখতে লাগলো। এভাবেই প্রতিদিন আদিত্য রাতে লুকিয়ে দেখতে লাগলো। আদিত্যের সেবায় প্রায় অনেকটাই সুস্থ হয়ে গেছে। সকালে উঠে সাইফুল চৌধুরীকে বাসায় পৌঁছে দিয়ে আদিত্যকে ফোন দেয় রায়হান চৌধুরী। আদিত্য, আমরা বাসায় যাব, তুমি এখনই গাড়ি নিয়ে আসো। জি স্যার, আসছি। আদিত্য দেরি না করে মুখে মাস্ক দিয়ে চলে গেল। আদিত্য রায়হান চৌধুরীকে ফোন দিল। তিশা আর রায়হান চৌধুরীকে সবাই বিদায় দিল। আদিত্য ওদের দেখে ঘুরে বসলো। আদিত্য পেছন থেকে দরজা খুলে দিয়ে রায়হান চৌধুরী বসলো। এই সাইডে তিশাকে বসিয়ে দিয়ে আদিত্য গাড়ি নিয়ে রওনা দিল। আদিত্য ওইখান থেকে যেতে আদিত্য বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিল। আদিত্য সারা রাত ড্রাইভিং করলো। 3 ঘন্টার ভেতরে গ্রামে চলে আসলো। ওদের নামিয়ে দিয়ে আদিত্য বাসায় চলে আসলো। আদিত্য কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। সকালে ময়না আদিত্যের রুমে ঝাড়ু দিতে এসেছে। দেখে আদিত্য ঘুমিয়ে আছে। আদিত্যকে কিছু না বলে ঘর ঝাড়ু দিয়ে রুম থেকে বের হল। আদিত্য ঘুম ভাঙতে দেখে 8টা বেজে গেছে। আদিত্য তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। কলেজ থেকে এসেছে, রাকিব ময়নার কাছে গিয়ে বসে বলল, ভাইয়া, তোমার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তুই কখন এসেছিস? রাতে এসেছি 1টার দিকে। তোমরা ঘুমাইছিলে, তাই আর ডাক দেই নাই। ভাবি, আমার অনেক ক্ষুধা লাগছে, খেতে দাও। ওকে দিচ্ছি, ফ্রেশ হয়ে আসো। আদিত্য রুমে গিয়ে ব্যাগটা রেখে ড্রেস পরিবর্তন করে ফ্রেশ হয়ে নিল। ময়না রাকিবের সাথে বসে খাবার খেয়ে রায়হান চৌধুরী বাড়িতে গেল। রায়হান চৌধুরী আদিত্যকে দেখে বলল, আদিত্য, আমার শরীরটা একটু মেসেজ করে দিবে? তোমার হাতে জাদু আছে। দিচ্ছি স্যার। আদিত্য মেসেজার সবকিছু নিয়ে এসেছে। রায়হান চৌধুরী সারা শরীরে মেসেজ করে দিতে লাগলো। মেসেজ শেষ হলে তিশা বলল, আদিত্য, আমার সাথে একটু চলো তো। কই যাবে তিশা? আব্বু ফ্রেন্ডদের বাসায় যাব। আদিত্য তো ড্রাইভিং অনেক ভালো পারে, তাই ওকে নিয়ে যেতে চাচ্ছি। ওকে নিয়ে যাও আদিত্য, যাও ওকে নিয়ে।
আদিত্য হাত ধুয়ে তিশার গাড়ির চাবি নিয়ে গেল। তিশা পেছনে বসলো। বেশ কিছু দূর যেতেই তিশা বলল, আদিত্য গাড়িটা থামাও। আদিত্য গাড়ি থামাতেই তিশা নেমে আদিত্যের পাশে বসলো। ম্যাম কি করছেন? আমার পাশে কেন বসছেন? চুপচাপ গাড়ি চালাও, বেশি কথা বলো না। প্লিজ ম্যাম, পিছনে বসেন। এভাবে কেউ দেখলে আপনাদের মান সম্মান যাবে। উফ, চুপ করবে তুমি? যা বলছি তাই করো। আদিত্য আর কিছু বললো না। আদিত্য গাড়ি চালাতে লাগলো। তিশা আদিত্যকে একটা নদীর পাড়ের দিকে নিয়ে যেতে বলল। আদিত্য কিছু বলার সাহস পাইল না। তিশার আগে লোক নিয়ে তাকিয়ে আছে। আদিত্য তিশার কথা মতো নদীর পাড়ে গাড়ি থামালো। আদিত্যের হাত ধরে টেনে গাড়ি থেকে নেমে আদিত্য দাঁড় করিয়ে দিয়ে তিশা বলল, আদিত্য চোখ বন্ধ করে এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। চোখ আগে যেন খুলো না, আমি বলা না পর্যন্ত। ম্যাম কি করবেন? যা বলছি ওটাই করো। আদিত্য উপায় না পেয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। তিশা গাড়ির দিক থেকে একটা ফুলের তোড়া নিয়ে এসেছে। আদিত্যের সামনে হাঁটু গেড়ে বসে বলল, চোখটা খোলো। আদিত্য চোখ খুলতেই তিশা বলল, আদিত্য, তোমাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে চাই। তুমি কি আমার সারা জীবনের পথ চলার সঙ্গী হবে? আমার ভবিষ্যতের বাচ্চার বাবা হবে কি? আদিত্য, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। তিশা খুশিতে চিৎকার করে কথাগুলো বলতে লাগলো। আদিত্য কি বলবে বুঝতে পারছে না। এইসবের মানে কি? আপনি আমার ম্যাম আর আমি আপনার বাড়ির চাকর। আপনার সাথে আমার এইসব যায় না। কেন যায় না? তুমিও মানুষ, আমিও মানুষ। আর আদিত্য, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। আদিত্য, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আদিত্য, কি যাতা আবল তাবল বকছেন? আপনি আমার মালকিন, আপনার সাথে আমার এইসব যায় না। আদিত্য, এক কথা বারবার বলবে না। আমি তোমাকে ভালোবাসি আর তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না? আদিত্য, তুমি যে আমাকে ভালোবাসো আমি কিন্তু জানি। দেখো, আমার ভালোবাসা গ্রহণ করে নাও। আমি আপনাকে ভালোবাসি না, এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সাথে এইসব আমি কল্পনাও করি না। আপনি আমার মালকিন আর আমি আপনার চাকর। জাস্ট শাট আপ। কিসের চাকর? হ্যাঁ, দেখো, আমি তোমাকে ভালোবাসি, এটাই শেষ কথা। আমি তোমাকে ছাড়া সত্যিই বাঁচবো না। আমি তোমাকে না পেলে এক্ষুনি এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। প্লিজ ম্যাম, এমন কিছুই করবেন না। ম্যাম, আপনি আমাকে কি দেখে ভালোবাসেন বলেন তো? দেখেন ম্যাম, এইটা আপনার ভালো লাগে বা আবেগ, সো এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। জাস্ট শাট আপ। আমি যেটা বলি সেটাই শোনো। তুমি কি চাও আমি এক্ষুনি আত্মহত্যা করি? দেখো, আমি তোমার সাথে মজা করছি না। তুমি যদি আমাকে এখন গ্রহণ না করো তাহলে আমি এক্ষুনি এই নদীতে ঝাঁপ দিব। আর তুমি এতদিনে বুঝে গেছো আমি যেটা বলি সেটাই করি। দেখেন, এটা পাগলামি ছাড়া কিছুই না। আপনি বোঝার চেষ্টা করেন। দেখেন, আপনি যদি আমার সাথে রিলেশনে আছেন, আপনার ফ্যামিলির মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন? আর আপনার আব্বু কোনোদিন আমাদের সম্পর্ক মেনে নিবে না। তার মানে তুমি আমাকে ভালোবাসো, তাই না? তা না হলে মেনে নেওয়ার প্রশ্ন আসতো না। না, বাসি না। আপনাকে আমি জাস্ট বুঝালাম। ও, বুঝছি। আমাকে কি করতে হবে? তুমি চাও না যে আমি বেঁচে থাকি। শোনো, আমার বেঁচে থেকে কোনো অধিকার নেই। তিশা কথাটা বলেই নদীর দিকে দৌড়ে যেতে লাগলো। আদিত্য তিশার পেছন পেছন দৌড়ে যেতে লাগলো। তিশা যেই ঝাঁপ দিতে যাবে সাথে সাথে আদিত্য হাত ধরে টেনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই পাগলি, কোথায় যাচ্ছ? আমাকে একা রেখে চলে গেলে আমার কি হবে? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? এই পাগলি, তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি ছাড়ো আমাকে, আমি বাঁচতে চাই না। আমি মরলে তো সবার ভালো। থাপ্পড় মারবো একটা। আরে পাগলি, আমার কথাটা শোনো। আমি কিছু শুনতে চাই না। আই রিয়েলি লাভ ইউ। তিশা কথাটা বলে কান্না করতে লাগলো। আদিত্য তিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আই লাভ ইউ টু। এখন কান্না বন্ধ করো। সত্যি ভালোবাসো তো? হ্যাঁ, ভালোবাসি। তোমাকে কখনো বলার সাহস পাই নাই, বাট তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু তিশা, আমাদের এই ভালোবাসাটা কখনো এক হবার নয়। আমাদের ভালোবাসাটা দূর থেকে সুন্দর থাকবে। মানে কি বলছো? ওই পাশে বসি, তারপর বলি। না, এখানে বলো। দেখো তিশা, এটা সত্যি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তিশা, আমি একটা ড্রাইভারের ভাই আর তোমার বাড়িতেও কাজ করে খাই। সেখানে তোমার সাথে আমার যায় না। তোমার আব্বু যদি এটা জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। উনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছে
আমি ওনার ভালোবাসার সাথে বেইমানি করতে পারবো না। আমার ভালোবাসার চেয়ে কি তোমার কাছে আব্বুর ভালোবাসা বেশি দামি নাকি? হ্যাঁ অবশ্যই। উনি যদি আমাকে তোমাদের বাসায় চাকরি না দিত তাহলে আজ আমি তোমাকে পেতাম না, আর তোমাকে ভালোবাসতাম না। আর তোমার সাথে যদি রিলেশনে যাই, তোমার আব্বু নিশ্চয়ই ভাইয়াকে চাকরি থেকে বের করে দিবে। আর আমার জন্য ভাইয়ার ক্ষতি হোক, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আমার জীবন চলে গেলেও আমি আমার ভাইয়া ভাবির মনে কষ্ট দিতে পারবো না। আদিত্য, তুমি খালি নিজের স্বার্থটাই দেখলে। আদিত্য, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার মন প্রাণ সব দিয়ে আমি তোমাকে ভালোবাসি। প্রতিটা রাত আমি তোমার কথা ভেবে ঘুমোতে পারি না। পড়ার ফাঁকে ফাঁকে তোমাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। তোমাকে না দেখতে পেয়ে যেন দম বন্ধ হয়ে আসে। প্লিজ আদিত্য, আমাকে ফিরিয়ে দিও না। তিশা, এখন তোমার আবেগ কাজ করছে। শোনো, একটা কথা বলি। এই দুনিয়াটা স্বার্থপর দুনিয়া। এখানে কেউ কারোর জন্য মরতে পারে না। তুমি বলছো তুমি আমাকে ছাড়া বাঁচবে না, তা কি করবে? আমাকে না পেলে আত্মহত্যা করবে নাকি? করলে লাভ কি হবে? তিশা, তোমাকে ছাড়া আমি ভালোই থাকবো। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। তুমি বিয়েটা করে ফেলো। দেখো, স্বামী সন্তান পেয়ে আমাকে ভুলে যাবে, তখন নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এখন তোমার আবেগ কাজ করছে, বুঝছো? যাই হোক, এইসব কথা এখানে থামিয়ে দেওয়া ভালো। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? আমি আবেগের বশে আমি এসব করছি? আমি কখন বললাম তুমি আমাকে ভালোবাসো না? আদিত্য, তুমি যখন জানো তারপর কেন আমার সাথে এমন করছো? আদিত্য, আমি তোমাকে স্বামী হিসাবে পেতে চাই, আর কাউকে আমি চাই না। বাজে কথা বলো না। আর 5 দিন পর তোমার বিয়ে হবে, আর এখন এইসব নিয়ে না ভেবে তোমার বিয়ের কথা ভাবো। আমি বিয়ে করব না। আমি আজই আব্বুকে বলে দিব আমি তোমাকে ভালোবাসি। যদি না মেনে নেয় তাহলে আমি আত্মহত্যা করব। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি এমন কিছুই করবে না। দেখো, তোমার আব্বু তোমাকে কোনো খারাপ ছেলের হাতে তুলে দিবে না নিশ্চয়ই। তোমাকে ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছে। আমার মতো গরিব ছেলের সাথে কখনো কোনো বাবা বিয়ে দিবে না। আমি এত কিছু জানি না। আমার তোমাকে লাগবে মানে তোমাকে চাই আমি। তিশা কথাগুলো বলে আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য কি বলবে বুঝতে পারছে না। আদিত্য যে তিশাকে ভালোবাসে, আবার মাঝখানে তিশার ফ্যামিলির ভালোবাসা। তিশার ভালোবাসা গ্রহণ করলে ওর ফ্যামিলির সাথে বেইমানি করা হবে, আর ওর ফ্যামিলির ভালোবাসা দেখতে গেলে আদিত্যকে তার নিজের ভালো থাকার কারণটা হারিয়ে ফেলবে। আদিত্য বুঝতে পারছে না কি করবে। আদিত্য 2 চোখ বেয়ে পানি বের হতে লাগলো। আদিত্য ভাবতে লাগলো, ছোট থেকে কারো ভালোবাসা তো পাই নাই, আজ এত ভালোবাসা পাইলাম, আর সেখানে নিজের ভালোবাসার মানুষের হাত ছেড়ে দিতে হবে। কখনোই তো আমি তিশাকে ভালোবাসতে চাই নাই। এ আল্লাহ, আমি কেন ওকে ভালোবেসে ফেললাম? আজ নিজের ফ্যামিলি থাকলে আমি আজ ওকে এভাবে ফিরিয়ে দিতাম না। তিশা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে নিজের করতে চাইলেও পারছি না। আদিত্য তিশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ম্যাম, আপনার সাথে কেমন নাটক করলাম। ধুর ম্যাম, আপনাকে ভালোবাসবো আমি? আপনি ভাবলেন কিভাবে? আপনার মতো অহংকারী মেয়েকে নাকি আমি ভালোবাসবো? মজা পেলাম। যেই মেয়ে গরিবকে মানুষ মনে করেন না, আর সেই মানুষকে নাকি আমি ভালোবাসবো। শুনে আপনার প্রতি আমার ভালোবাসা আসে না, আপনার প্রতি আমার ঘৃণাটাই আসে। আপনাকে আমি ভালোবাসি না। ওকে? আদিত্যের কথা শুনে তিশা নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না। তিশা মাথা নিচু করে ফেললো। তিশা কান্না মাখা কণ্ঠে বলল, আদিত্য, আমি আগে অহংকারী ছিলাম মানছি। আদিত্য, আমি তো এখন ভালো হয়ে গেছি, তাই না? আদিত্য, বিশ্বাস করো, তোমাকে ভালোবাসার পর থেকে আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি। ম্যাম, নাটক বন্ধ করেন। আপনার মতো মেয়ে আবার নাকি ভালো হবে? শুনেন, এইসব নাটক আমার সামনে করবেন না। আপনাকে আমি ঘৃণা করি, বুঝছেন? আপনার মতো মেয়েকে ভালোবাসা যায় না, শুধু ঘৃণা করা যায়। এখন নিশ্চয়ই আমার চাকরিটা কেড়ে নেবেন। নেন গা, আপনার চাকরির দরকার নাই। আজ আমি আপনাদের চাকরি ছেড়ে দিব। আদিত্য কথাটা বলে গাড়িতে এসে বসলো। তিশা কান্না করতে করতে গাড়িতে এসে বসে। আদিত্য গাড়িটা ছেড়ে দেয়। আদিত্য অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আদিত্য তিশাকে বুঝতে দিল না। তিশা বাসার সামনে যেতেই চোখের পানি মুছে ফেলে। তিশা আদিত্যকে বলল, চাকরি ছেড়ে দিতে হবে না। আমি তোমাকে জ্বালাবো না। আমার ভুল হয়েছে। আসলে আমাকে ভালোবাসা যায় না, আমাকে শুধু ঘৃণা করা যায়।
আমি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। তুমি প্লিজ আমার জন্য চাকরি ছেড়ে দিও না। তিশা কথাগুলো বলে হাঁটা শুরু করলো। আদিত্য গাড়ির চাবি নিয়ে তিশার সাথে হেঁটে যেতে লাগলো। আদিত্য আর তিশা বাসার ভেতরে প্রবেশ করলেই রাকিব বলল, আদিত্য, কই গেছিলি? বাসায় চল। আর তোর ফোন বন্ধ কেন? ফোন বন্ধ? ও ভাইয়া, মনে হয় ফোনে চার্জ নাই। তিশা মামনি, কিছু হয়েছে তোমার? কই না তো আব্বু। আচ্ছা তোমরা থাকো, আমি রুমে যাচ্ছি। তিশা দৌড়ে চলে গেল। আদিত্য গাড়ির চাবিটা রেখে রাকিবের সাথে বাসায় চলে আসে। আদিত্য বাসায় এসেছে গোসল করে নিজের রুমে শুয়ে থেকে অনেকক্ষণ কান্না করতে লাগলো। ময়না আদিত্য রুম থেকে কান্নার শব্দ পেয়ে রুমে প্রবেশ করতে দেখেই আদিত্য কান্না করছে। আদিত্য ময়নাকে দেখে তাড়াতাড়ি চোখ মুছে ফেললো। আদিত্য, কি হয়েছে? কান্না করছো কেন? কই ভাবি, কিছু হয় নাই তো। তোমার চোখ তাহলে লাল কেন? আর বলেন না, চোখে কিছু একটা পড়ছে, যার কারণে আর কি। ও আচ্ছা। ময়না আদিত্যর কথাই সন্দেহ হলো, কিন্তু বুঝতে দিল না। আদিত্য রুম থেকে বের হয়ে ময়না রাকিবের সাথে বিষয়টা নিয়ে কথা বলল। রাকিব আদিত্যর কাছে আসলো। আদিত্য সেম কথা বলে কথা এড়িয়ে যায়। আদিত্য বলল, ভাইয়া, আমার এক ফ্রেন্ডের বাসায় যেতে হবে, কিছু নোট নিয়ে আসতে হবে, আমি যাচ্ছি, ওকে? আদিত্য কথাটা বলে বের হয়ে গেল। আদিত্য আর ফ্রেন্ডের বাসায় গিয়ে নোট নিয়ে নিল। কিছুক্ষণ কথা বলে বের হয়ে রায়হান চৌধুরীর কল আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আদিত্য এখন বাসায় আসতে পারবে? জি স্যার, আসছি। আদিত্য একটা অটো ভ্যানে করে রায়হান চৌধুরীর বাসায় চলে গেল। ড্রয়িং রুমে গিয়ে নোটগুলো ভাঁজ করতে করতে বলল, জি স্যার, বলেন কি জন্য ডাকছিলেন? আদিত্য সামনে তাকাতেই আদিত্য চমকে গেল। সামনে আদিত্যের আপু সাইফুল চৌধুরী, আদিত্যের বড় ভাই বসে আছে। আদিত্যকে কিছু বলতে যাবে তার আগে আদিত্য বলল, স্যার, আমাকে কি কাজ করতে হবে বলেন। তোমার হাতে ওইটা কিসের কাগজ? এইগুলো নোট ফ্রেন্ড থেকে নিয়ে আসলাম, আপনি বলেন কি কাজ করতে হবে, আমি করে দিচ্ছি। ও আচ্ছা, শোনো রাইমা ওর নানুর বাড়ি থেকে আসবে, তাই তুমি ওকে নিয়ে আসো, গাড়ি নিয়ে যাও। আর তোমার ভাইয়াকে অন্য কাজে পাঠিয়ে দিয়েছি। তোমার তিশা ম্যামের তো আর 5 দিন পর বিয়ে, তাই সব কিছু তো সাজাতে হবে, তাই না? জি স্যার, আমি এখনই যাচ্ছি। ও আচ্ছা, ভাবি ফোন দিয়েছে, আমি একটু ফোনটা ধরি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কই তুমি? এখনো বাসায় আসছো না কেন? ভাবি, আমি তো স্যারের বাসায়। ভাবি, আমাকে রাইমা ম্যামকে নিয়ে আসতে হবে, আপনি খেয়ে নিয়েন। ভাইয়া কাজে লেগে গেছে, বাসায় যেতে পারবে না মনে হয়। সারাদিন না খেয়ে এই কি কাজ কাজ যে করো না। ভাবি, রেগে যাচ্ছেন কেন? আচ্ছা ভাবি, আমি ফোনটা রাখছি, রাইমা ম্যামকে আনতে যাই। আদিত্য কথা বলা শেষ করতেই আদিত্যের আব্বু বলল, আদিত্য, সাইফুল, তুই ওকে চেনস? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনারা? আপনাদের খেয়াল করি নাই। আদিত্যের আব্বু আর ওর ভাইয়ারা কিছু বলতে যাবে তখনই আদিত্য বলল, স্যার, আমি তাহলে আসছি। আদিত্য চলে গেল। আদিত্যর আব্বু রায়হান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা কে? ওর নাম আদিত্য, আমার ড্রাইভারের ছোট ভাই। অনেক মেধাবী একটা ছেলে, খুব ট্যালেন্টেড একটা ছেলে। যত সুন্দর ব্যবহার তত সুন্দর কাজ কাম করে। ওই তো আমার। বলতে যাবে তখনই রাকিব এসে বলল, আদিত্য, কোথাও যাচ্ছিস? ভাইয়া, রাইমা ম্যামকে নিয়ে আসতে যাব। ও স্যার, আমার তো সব কাজ শেষ, আমি ম্যামকে নিয়ে আসতে যাচ্ছি। আদিত্যকে একটু ছুটি দেন। আরে কেন ভাইয়া, কি বলো? তুমি বাসায় যাও। চুপ, সারাদিন না খেয়ে আছিস, বাসায় গিয়ে খাবার খেয়ে আয়। বলো কি, আদিত্য না খেয়ে আসো কেন? ও ভাইয়া, বেশি কথা বলো না, তুমি বাসায় যাও, তোমার ডিউটি শেষ, আমারটা শুরু। তুমি যাও, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে, আর আমি রাস্তায় কিছু খেয়ে নিব। যাও। আর ভাইয়া, কিছু টাকা দাও। রাকিব পকেট থেকে 200 টাকা বের করে দিল। আদিত্য চলে গেল। রাকিব আর আদিত্যের কাণ্ড দেখে আদিত্যের আব্বু আর ওই ভাইয়েরা অবাক হয়ে দেখছিল। রায়হান চৌধুরী হেসে বলল, তাহলে আর কি, তুমি বাসায় যাও। তোমাদের 2 ভাইয়ের ব্যবহার দেখলে আমার আর সাইফুলের কথা মনে পড়ে যায়। আমরাও ছোটবেলায় এমন ছিলাম। আসলে কি বলবো,
স্যার ভাইটা অনেক ফাজিল হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা স্যার, আমি তাহলে বাসায় যাচ্ছি। রাকিব ওইখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আদিত্য রাইমাকে নিয়ে চলে আসে। এসে দেখে তুলি আর তিশা বসে আছে। তুলি আদিত্যকে দেখে চমকে গেল। আদিত্য, তুমি এখানে? ভাবি, আদিত্যকে চেনেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আদিত্য, তুমি? আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ম্যাম, আপনাকে অনেক দিন পর দেখলাম, ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। আদিত্য শোনো, আম্মু তোমাকে ডাকছে। আদিত্য রান্নাঘরে গেলেই আদিত্যকে 2 কাপ চা দিল। আদিত্যকে ওর আব্বু আর ভাইকে চা দিতে আসতে বলল। উপায়ও নাই যে না করে দিবে। আদিত্য না চাইতেও নিয়ে যেতে হলো। আদিত্য পেছন পেছন তুলিও যেতে লাগলো। আদিত্য রুমের সামনে গিয়ে বলল। এই নিন আপনাদের চা। আদিত্য টেবিলের উপরে চাটা রাখতেই আদিত্যের আব্বু আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আদিত্যের আব্বু বলতে লাগলো, আদিত্য, আমাদের ক্ষমা করে দে বাপ। আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি বাপ। তুই বেঁচে আছিস, এটাই হাজার হাজার শুক্রিয়া। জানিস, আমি ভেবেছি তুই এই দুনিয়াতে বেঁচে নেই। যেদিন হসপিটাল তোকে প্রথম অনুভব করেছিলাম, সেদিন বুঝেছিলাম তুই মারা যাস নাই। তোর উপরে এত অত্যাচার করার পর তুই কিভাবে আমার জীবন বাঁচালি রক্ত দিয়ে। আমি তোর সাথে কম অবিচার করি নাই। আমাকে ছাড়েন। কি করছেন স্যার? দেখেন, কেউ দেখে ফেললে আমার চাকরিটা চলে যেতে পারে। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দেন। আদিত্য ওর আব্বুকে সরিয়ে দিয়ে চা দিতে যাবে, তখনই ওর ভাই ওর গালে থাপ্পড় দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য চোখের পানি ধরে রাখতে পারলো না। আদিত্য ভাইয়াকে অনেক ভালোবাসে। আদিত্য নিজের চোখে মুছে ওদের সরিয়ে দিয়ে বলল, দেখেন, আপনাদের আমি চিনি না, আমাকে প্লিজ যেতে দেন। আদিত্য, প্লিজ আমাদের ক্ষমা করে দে। আমরা আমাদের ভুল বুঝতে পারছি। প্লিজ দেখ, আব্বুর অবস্থা। তোকে হারানোর কষ্টে প্রতিনিয়ত নিজের ক্ষতি করার চেষ্টা করতো। আমরা জানি তুমি মারা গেছো। তোমার হাতের ব্রেসলাইটটা ব্রিজের উপরে পেয়েছিলাম। আর তোর মরার খবর শুনে আব্বু নিজেকে ঠিক রাখতে না পেরে কতবার যে আত্মহত্যা করতে গেছে তার হিসাব নাই। প্লিজ আদিত্য, আমাদের সবাইকে ক্ষমা করে দে। আদিত্যের আব্বু আদিত্যের পায়ে ধরতে গেলে আদিত্য থামিয়ে দিয়ে বলল, আব্বু, তুমি এই ভালোবাসাটা ভুল সময় করে ফেলছো। আব্বু, আমি তোমাদের জন্য মৃত। আব্বু, মানুষ সময় থাকতে সময়ের মূল্য দিতে পারে না, যখন হারিয়ে যায় তখন দেয়। আব্বু, তোমাদের উপরে আমার আর কোনো রাগ অভিমান নাই। তোমরা ভালোই থাকো, এই দোয়া করি। আর প্লিজ আমার সুখটা কেড়ে নিও না। আমাকে প্লিজ সবার থেকে আলাদা করে দিও না। তোমাদের আমি পায়ে ধরি, প্লিজ কাউকে বলো না আমি তোমার সন্তান। আদিত্য পায়ে ধরতে গেলে আদিত্যের আব্বু বুকে জড়িয়ে ধরে। আমার সন্তানকে আমি এভাবে দেখতে পারবো না। আমার ভাইয়ের বাড়িতে আমার ছেলে চাকর, এটা আমি মেনে নিতে পারছি না। হাসালে আব্বু, তোমার বাড়িতে থাকতে হবে। আমি তোমার ছেলে ছিলাম। বাড়িতে কাজ করলে আমি খেতে দিতে, পড়ার সুযোগ দিতে। আর দেখো, যাদের চিনতাম না তারা আমাকে এত ভালোবাসা দিয়েছে যে যা আমার নিজের বাবা ভাইও দেয় নাই। এই জন্য ভালোবাসলে রক্তের সম্পর্ক দরকার হয় না। যাই হোক, আমাকে আমার কাজ করতে দাও। আমার ভাই ভাবিকে নিয়ে আমি অনেক সুখে আছি। আজ এই যে আমাকে দেখছো, এইটা শুধুমাত্র রাকিব ভাইয়ার জন্য আমি বেঁচে আছি। যাই হোক, ভালো থাকো, প্লিজ কাউকে বলো না আর। আদিত্য কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেল। আদিত্য নিচে যেতেই তিশাকে দেখতে পেল। তিশা টিভির দিকে তাকিয়ে আছে। আদিত্য তিশার দিকে কয়েক মিনিট তাকিয়ে রায়হান চৌধুরী থেকে বিদায় নিয়ে চলে গেল। আদিত্য বাসায় গিয়ে রাকিবকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাই, কি হয়েছে? ভাইয়া, আমার না অনেক কষ্ট হচ্ছে। কি হয়েছে তোর? না, কিছু না। আদিত্য রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিতে লাগলো। আদিত্যর বুকটা ফেটে যাচ্ছে। তিশার বিয়ে আর 5 দিন বাকি। আদিত্য বুঝতে পারছে না কি করবে। 4 দিন পর আদিত্য স্টেজ সাজানোর কাছে দাঁড়িয়ে থেকে সব কাজ দেখতে লাগলো। ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা আদিত্য চারিদিকে ভালো করে খেয়াল রাখতে লাগলো। আদিত্যের আব্বু মাঝে মাঝে আদিত্যের সাথে কাজ করতে লাগলো। আদিত্য বলল, আব্বু, তুমি যাও, আমি কাজটা দেখে নিচ্ছি। তুমি অসুস্থ হয়ে যাবে। কিচ্ছু হবে না আমার।
ছেলে যেখানে 4 দিন ধরে খাটা খাচ্ছে, আর সেখানে আমি একটু কাজ করলে কিচ্ছু হবে না। আব্বু জিদ করো না, এইটা আমার কাজ, আমি এই বাড়ির চাকর, আর আমি কাজ করব না তো কে করবে? ফালতু কথা বলিস না, তুই এই বাড়ির ছেলে। আচ্ছা আব্বু, তোমার যে ফ্যামিলি আছে এটা তো কখনো আমাদের বলো নাই, শুধু এই বাড়ির পিক দেখিয়েছিলে আর বলেছিলে সবাই মারা গেছে। তুমি আসলে কেমন একটা মানুষ, জলজান্ত মানুষকেও মেরে ফেলতে পারো? আমি খুব খারাপ মানুষ রে। তোর আম্মুকে যখন ভালোবেসে পালিয়ে বিয়ে করি তখন কেউ আমাদের মেনে নেয় নাই। তোর আম্মু আর আমাকে অনেকে আলাদা করার চেষ্টা করেছে, যার কারণে আমি এই ফ্যামিলিকে পছন্দ করতাম না। তুই ভালো করে জানিস তোর আম্মুকে আমি কতটা ভালোবাসি। তোকে জন্ম দিতে গিয়ে মারা যাওয়ার কারণে আমি তোর উপর কতটা অত্যাচার করেছি। বাহ, এই দুনিয়াতে তুমি একমাত্র মানুষ যে নিজের স্ত্রীকে এত ভালোবাসে। যাই হোক, এবার যাও, রোদে আর কাজ করব না, এসব আমি নিয়ে যাচ্ছি। আদিত্য ঝিলিক নাইটগুলো নিয়ে চলে গেল। তারপর দুপুরের দিকে গায়ে হলুদ শুরু হয়ে গেল। তিশা স্টেজে বসে আছে, তিশা আমার দিকে তাকিয়ে আছে। সবাই তিশাকে গায়ে হলুদ দিতে ব্যস্ত, আর এইদিকে তিশার দিকে না তাকানোর ভান করে কাজ করতে লাগলাম। তিশার চোখ দিয়ে পানি পড়ছে। আমি জিনিসটা দেখে ওইখান থেকে চলে আসলাম, বাসার পিছনে গিয়ে কান্না করতে লাগলাম। অনেকক্ষণ কান্না করে চোখের পানি মুছে আবার বাসার ভিতরে গিয়ে দেখতে লাগলাম কারো কিছু লাগবে কিনা। সারাদিন কাজ করতে লাগলাম। কাজ করে ক্লান্ত হয়ে একটা ট্রেজের উপরে বসে পড়লাম। তখন আব্বু একটা প্লেটে খাবার নিয়ে এসেছে, আমার দিকে এগিয়ে দিল। আব্বু, এসব কি? কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, সবাই যার যার কাজে ব্যস্ত, আর কিছুজন ছাদে আড্ডা দেয়। সারাদিন তো কিছুই খাস নাই। আব্বু, আমি খেতে পারবো না। ওইদিকে ভাইয়াও সারাদিন না খেয়ে কাজ করছে, আমরা 2 ভাই একসাথে খাবো। আদিত্য, আব্বু থাকো, ভাবি ডাকছে। আদিত্য উঠে গেল। ময়নার সামনে গেলেই ময়না আদিত্যকে নিয়ে গেল। সবাই খেতে বসেছে। আদিত্য রাকিব পাশে গিয়ে বসলো। রাকিব দুজনকে খাওয়া দিতে লাগলো। আদিত্য কাজ করতে গিয়ে একটু কেটে গেছে, যার জন্য রাকিব খাইয়ে দিচ্ছে। এটা আদিত্যের আব্বু আর ওর ভাই দূর থেকে দেখতে লাগলো। আদিত্যের আব্বু অনেক খুশি লাগছে যে আদিত্য অন্তত অনেক ভালো আছে। সারা দিন জীবন তো কষ্ট দিয়ে গেছে। আদিত্য খাবার খাওয়া শেষ করে রাকিবের গালে কিস করে চলে গেল। রাকিব হাসতে লাগলো। আদিত্য বাসার ভেতরে ঢুকতে আদিত্যকে বলল, আদিত্য দেখো তো ছাদেকে আর কি লাগবে, একটু দেখে আসো প্লিজ। ওকে স্যার। আদিত্য সাথে সাথে ওর আব্বু ভাইও যেতে লাগলো। আদিত্য এক কানিতে দাঁড়িয়ে থাকলো। আদিত্যের আব্বু ভাই সবার সাথে যোগ দিল। তুলি আদিত্যের দিকে তাকিয়ে আছে। আদিত্য সবাইকে যা যা চাচ্ছে দিতে লাগলো। আত্মীয় স্বজন আস্তে আস্তে সবাই ছাদে চলে আসলো। ওদের সবার লাইফে একটা কথা বলতে লাগলো। রায়হান চৌধুরী তার স্ত্রীর উদ্দেশ্যে বলল, আমার স্ত্রী আমার প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা। বাহ আঙ্কেল, আপনাদের 2 ভাই একই অবস্থা। তুলি কথাটা বলতে সবাই হেসে দিল। আদিত্যের এসব বিরক্ত লাগলো, কারণ ছোটদের মাঝে বড়রা কেন এসেছে, আড্ডা দিচ্ছে, এটাই ও বুঝতে পারছে না। আদিত্য চলে যেতে নিবে, তখনই তিশাকে কেউ একটা প্রশ্ন করে তিশা বলতে লাগলো, হ্যাঁ, আমার লাইফেও ভালোবাসা নামে শব্দটা এসেছিল, কিন্তু সেই শব্দটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। তুমি কাউকে ভালোবাসো? আমাদের তো কখনো বলো নাই। কি বলবো আব্বু, সেই তো আমায় ভালোবাসে না। একতরফা ভালোবাসা কখনো এক হতে পারে না। আর আব্বু, তুমি বিয়ে ঠিক করার আগে একবার আমার থেকে অনুমতি নিলে না? একবার জিজ্ঞেস করলেও না আমি বিয়েটা করতে চাই নাকি না? জানো আব্বু, আমার সন্তান হলে আমি সবার প্রথমে জিজ্ঞেস করব তারা কাউকে ভালোবাসে কিনা, তারা কি চায়, সেইটা সব সময় বোঝার চেষ্টা করব। কখনো আমার সন্তানের উপরে সবকিছু জোর করে তুলে দিব না। তিশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তিশার এমন কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নাই। রায়হান চৌধুরী তিশার চোখের পানিগুলো বুকের ভেতরে গেঁথে পড়ছে। রায়হান চৌধুরী কি বলবে বুঝতে পারছে না। যাই হোক, সবাইকে চুপ করিয়ে দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। আর আব্বু, ভয় পেও না, আমি পালিয়ে যাব। তুমি বিয়ে ঠিক করেছো, আমি বিয়ে বসবো, তাই চিন্তা করো না। পালানোর হলে কবেই পালাতাম। বাহ, এই ছোট মেয়েটার সাথে ও তোমরা একই কাজ করলে, এজন্য তোমাদের আমার দেখতে ইচ্ছা করে না। তিশা মামুনি, এখনো সময় আছে। তুমি কাকে ভালোবাসো আমাকে বলো,
আমি নিজে তোমাকে তার হাতে তুলে দেব। থাক চাচ্চু, লাগবে না। আমাকে সে ভালোবাসে না। আমি তো একটা অহংকারী মেয়ে। অহংকারী মেয়েরা কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। কথাটা বলে তিশা কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আদিত্য কোনো মতে নিজেকে সামলিয়ে নিল। আমি বড্ড ভুল করে ফেলেছি। আমার আসলেই উচিত ছিল তিশার পরামর্শ করা। আর ওই কাকে ভালোবাসে আমার জানা উচিত ছিল। এখনো সময় আছে। দেখো ভাইয়া, এভাবে বিয়ে দিলে ও কখনোই সুখী হবে না। সারা জীবন তোমার প্রতি ওর ঘৃণা জমে থাকবে। আচ্ছা, আমি আসছি। রায়হান চৌধুরী নিচে চলে গেল, সাথে সবাই এক এক করে নিচে চলে গেল। আদিত্য আকাশের দিকে তাকিয়ে থাকলো। এই আকাশ, বলো না আমার কি করা উচিত? আমার যে এসব আর সহ্য হচ্ছে না। আমি কিভাবে বলবো চাচুকে আমি তার মেয়েকে ভালোবাসি? সেই তো কোনোদিন আমাকে মেনে নিবে না। তার নুন খেয়ে আমি তার মেয়েকে ভালোবেসে ফেলছি। তিশা ভালো একটা ছেলের সাথে বিয়ে হতে যাচ্ছে। আমি কিভাবে তিশাকে আমার লাইফের সাথে জড়াবো? আমার সব থেকেও যে নাই আল্লাহ, আমি যাকে ভালোবাসি সেই আমার লাইফ থেকে কেন চলে যায়? আদিত্য কথাগুলো বলে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। আদিত্য কান্না করতে করতে ওখানেই ঘুমিয়ে যায়। সকালে তিশা ছাদে আসতে দেখে আদিত্য পড়ে আছে। তিশা দৌড়ে গিয়ে আদিত্যের মাথা কোলে তুলে নিয়ে বলল, এই আদিত্য, কি হয়েছে তোমার? এই আদিত্য, শুনতে পারছো? আদিত্যের ঘুম ভাঙতেই তিশার কোলে দেখে লাফ দিয়ে উঠে পড়ল। আদিত্য তিশার দিকে তাকানোর সাহসটুকুও নেই। আদিত্য ওখান থেকে চলে যেতে নিল। আদিত্য, একটা কথা বলবো? বলেন। আর মাত্র এই দিনটাই, তারপর তো অন্যের ঘরের বউ হয়ে যাব। আদিত্য, আমার লাস্টবারের মতো একটা কথা শুনবে না? বলেন, শোনার মতো হলে শুনবো। চিলেকোঠের ভেতরে একটু আসবে? তোমার কোলে একটু লাস্টবারের মতো মাথা রেখে ঘুমাতে চাই। মানে ঠিক বুঝতে পারলাম না। বুঝতে হবে না, তুমি প্লিজ একবার তোমার কোলে শুইতে দাও। আমি আর কোনোদিন তোমায় কোনো কিছুতে আবদার করব না। ওকে, বাট বেশিক্ষণ পারবো না, কারণ আমার কাজ আছে। ওকে, 5 মিনিট থাকলেই চলবে। আদিত্য চিলেকোঠার ভেতরে গেলেই তিশা গেল। আদিত্য খাটের উপরে বসতেই তিশা ছোট্ট বাচ্চাদের মতো মাথা দিয়ে শুয়ে পড়ল। তিশা শুয়ে থেকে আদিত্যকে বলল, একটু কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দাও না একটু। পারবো না, শুয়ে থাকতে চাইছেন থাকেন। তিশা লক্ষ্মী মেয়ের মতো শুয়ে আছে। তিশার চোখের পানিতে আদিত্যের প্যান্ট ভিজে যেতে লাগলো। আদিত্য নিজের অজান্তেই তিশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আদিত্য চোখের এক ফোঁটা চোখের পানি পড়তে যাবে, সাথে সাথে তিশা হাত ধরে বলল, আমি তো চলেই যাচ্ছি তোমাকে ছেড়ে। তুমি তো খুশি, তাই না? এই চোখের পানিটা কখনো পড়তে দিও না। এই চোখের পানিটা পড়লে আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, চলে যাও, 5 মিনিট হয়ে গেছে। আদিত্য চলে যেতে নিলেই তিশা পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য চোখ বন্ধ করে ফেললো। আদিত্য তিশার হাত সরিয়ে দিয়ে নিচে চলে গেল। আদিত্য সবার সাথে হাসি মুখে আবার সব দিকে দেখাশোনা করতে লাগলো। 7টার দিকে বরের গাড়ি চলে আসলো। সবাই আনন্দ করছে, বর এসেছে বলে সবাই হই হুল্লোড় করতে লাগলো। আদিত্য এইদিকে কাজ নিয়ে পড়ে আছে। 8টার দিকে বিয়ে পড়াতে লাগলো। আদিত্য এক পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে। তিশা আদিত্যর দিকে তাকিয়ে আছে। তিশাকে সাইন করতে বললেই তিশা সাইন করে না। তিশা আদিত্যর দিকে তাকাতেই আদিত্য মিষ্টি করে হাসি দেয়। তিশা কিন্তু এক নজরে তাকিয়ে আছে। আদিত্যের বিষয়টা ভালো ঠেকলো না। আদিত্যের মনে পড়ে গেল সাদের কথা। আদিত্য দৌড়ে সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে তিশার কাছে গিয়ে ধরতেই সবাই অবাক হয়ে তাকালো। আদিত্য চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তিশা। তিশার চোখ দিয়ে এক ফোঁটা পানি টপ করে পড়ল। তিশা বলল, ভালো থেকো আদিত্য। তোমাকে তো পেলাম না, তাই এই দুনিয়াতে বেঁচে থাকারও কোনো অধিকার আমার নেই। না না তিশা, এমন ভাবে বলো না। তোমার কিছু হবে না, আমি তোমার কিছু হতে দিব না। তিশা আদিত্যের বুকে ঢুলে পড়ল। তিশার মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো। পুরো বাড়ি হইচই শুরু হয়ে গেল। আদিত্য তিশাকে কোলে তুলে বলল, তিশা, তোমার কিছু হবে না। তিশা ভাইয়া, গাড়ি, প্লিজ গাড়ি বের করো। ভাইয়া ওর কিছু হলে আমি বাঁচবো না ভাইয়া। আমি এখনই বের করছি। রাকিব দৌড়ে গাড়িতে উঠলো। আদিত্য তিশাকে কোলে শুয়ে দিল। তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেল। তিশাকে নিয়ে সোজা ডাক্তার কেবিনে চলে গেল। আদিত্য রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তিশার আব্বু আম্মু, আদিত্যর আব্বু, ভাই, ভাবি, ময়না চলে এসেছে।
আদিত্যের আব্বু ওর কাঁধে হাত রাখতেই আদিত্য ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আমার সাথে কেন এমন হয়? আব্বু, আমি যাকে ভালোবাসি সেই জিনিসটা কেন আমার থেকে দূরে চলে যায়? কখনো মায়ের ভালোবাসা পাই নাই। মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা কি সেটাও জানি না। আর যখনই একজনের ভালোবাসা পেলাম তখন তাকে দূরে সরিয়ে দিলাম। আব্বু, আমার খুব কষ্ট হচ্ছে আব্বু। আব্বু, আমি আর নিতে পারছি না আব্বু। আব্বু, আমি তিশাকে ছাড়া বাঁচবো না আব্বু। আদিত্য কান্নায় ভেঙে পড়লো। আদিত্যর কান্না দেখে ওইখানকার সবাই কান্না করতে লাগলো। আদিত্যর আব্বু বলল, তুই শান্ত হ, তিশার কিচ্ছু হবে না। আর তুই তিশাকে ভালোবাসিস? আমাকে কেন আগে বলস নাই? বললে তো আজ এমন হতো না। কি বলতাম আব্বু? যার নুন খেয়েছি তার সাথে বেইমানি করতাম কিভাবে? আমি সত্যি বুঝতে পারিনি তিশা আমাকে সত্যি এতটা ভালোবাসে। আদিত্যকে ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল রাইহাম চৌধুরী আর কলার ধরে বলল, তুমি তিশাকে ভালোবাসো? একবার কি আমাদেরকে বলতে পারতে না? আমি তোমাকে বিশ্বাস করি এবং ভালোবাসি, আর তুমি আমার বিশ্বাস ভালোবাসার এই মূল্য দিলে? ছোট লোকের বাচ্চা হয়ে আমার মেয়ের দিকে হাত বাড়াস? তোকে আমি মেরে ফেলবো। আদিত্যকে রাইহান চৌধুরী মারতে লাগলো। তখনই রাকিব দৌড়ে এসে রাইহান চৌধুরীর পায়ে ধরে বলল, স্যার, আমার ভাইকে ক্ষমা করে দেন, আমার ভাই ভুল করে ফেলেছে। রাইহান চৌধুরী রাকিবকে লাথি দিয়ে ফেলে দিল। আদিত্যের রাগ উঠে যায়। আদিত্যের চোখ দুটো লাল বর্ণ ধারণ করলো। রাইহান চৌধুরী আদিত্যকে বলল, সব নষ্টের মূল তোর ভাইকে এসব তুই শিখাইছস, তাই না? আমার মেয়ের সাথে প্রেম করলে আমার সব সম্পদ তোরা দুই ভাই মিলে আমার আয়েস কাটিয়ে দিতে পারোস, তাই না? কথাটা বলে রাকিবের কলার ধরে যেই মারতে যাবে সাথে সাথে আদিত্য রাইহান চৌধুরীর হাত ধরে ফেলে। খবরদার, আমার ভাইয়ের গায়ে একটা ফুলের টোকা দিলে খুব খারাপ হয়ে যাবে। আমার ভাই এসব জানতো না। আর আমার ভাই একজন সৎ এবং ভালো মানুষ। আমার ভাইকে নিয়ে কথা বলার আগে আপনার দুইবার ভেবে কথা বলা উচিত ছিল। আদিত্য, বেয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু। উনি তোমার চাচ্চু হয়, ভুলে যেও না। আরে থামো তো, তোমাকে আমি নিজের বাবা হিসেবে ঘৃণা করি, আর সেখানে তোমার ভাইকে আমার সম্মান করতে হবে নাকি? তোমার ভাইকে বলে দাও আমার ভাইকে নিয়ে উল্টাপাল্টা কথা না বলতে। এসব কি আদিত্য? ভাইয়া কিছু না। ভাইয়া আর ভাবি আপনারা বাসায় যান, আমি আমার বউকে নিয়ে আসছি। ওই তো ডাক্তার। আদিত্য ডাক্তারের কাছে যেতেই শুনতে পেল তিশা এখন একদম ঠিক আছে। আদিত্য দৌড়ে কেবিনের ভেতরে চলে গেল। তিশা শুয়ে আছে। আদিত্য তিশার পাশে বসলো। আমি এখানে কেন? কেন, কোথায় থাকার কথা ছিল শুনি? তোমাকে না থাপ্পড় মেরে একদম গালটা লাল করে দিতে ইচ্ছে করছে। তুমি আমাকে মারবে, তার থেকে মরে যাচ্ছিলাম, সেটাই তো ভালো ছিল। চুপ, আর একটু হলে কি হয়ে যেত? ওই তোমার মাথায় কি সমস্যা আছে? একটা গরিব ছেলের জন্য নিজের জীবন দিতে গেছিলে। নিজের মা বাবার ভালোবাসা কাছে কি এই ভালোবাসা বড় হলো নাকি? বোকা মেয়ে। বাবা মা সন্তানের ভালো কেন বোঝে না? যদি সন্তানকে বুঝতে পারতো তাহলে আমার মতো হাজার হাজার ছেলে মেয়ের আত্মহত্যার পথ বেছে নিতে হইতো না। হইছে, অনেক বলছেন, এখন চলেন। কোথায় যাব? কোথায় আবার? আমাদের টিনের ঘরে। থাকতে পারবেন না আমার সাথে আমাদের টিনের ঘরেতে? হ্যাঁ, থাকতে পারবো যদি তোমার বুকে আমার জায়গা দাও। তুমি পাশে থাকলে আমি টিন কেন, ভাঙা ঘরে থাকতেও সমস্যা নেই। দরজার কাছে সবাই দাঁড়িয়ে আদিত্য আর তিশার কথা শুনছিল। ময়না আদিত্যর কাছে এসে দাঁড়ালো। ভাবি, আপনারা জান নাই? যাব। আগে আমার ছোট ভাইয়ের বউকে নিয়ে যাব। তিশা ম্যাম, আপনার আমাদের সাথে থাকতে কোনো সমস্যা হবে না তো? না ভাবি, আর আমাকে ম্যাম বলছেন কেন? আমি তো আপনার ছোট বোন হই। তাই তো, ম্যাম কেন বলি? রাকিব খুশি হয়ে রায়হান চৌধুরীর হাতে গাড়ির চাবি দিয়ে বলল, স্যার, আমাকে আপনি অনেক ভালোবাসা দিয়েছেন, আমাকে অনেক সাহায্য করেছেন। আমাকে পারলে ক্ষমা করে দিয়েন, আমাকে বেঈমান ভাববেন না। আমি আপনার ছোট ভাইয়ের কাছে অসহায়। আর স্যার, আপনার টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আমরা অল্পতেই খুশি হতে জানি। ভালো থাকবেন স্যার। আপনার বাড়িতে কাজ করতে পারবো না আর। আদিত্য, বৌমাকে কোলে তুলে নিয়ে চল। আদিত্য তিশাকে কোলে তুলে নিয়ে সবার সামনে দিয়ে তিশাকে নিয়ে আসলো। ময়না রাকিবও চলে আসলো। আদিত্য তিশাকে ময়না রুমে নামিয়ে দিয়ে বলল, ভাবি, তিশা আপনার সাথে ঘুমা, আমাদের তো বিয়ে হয় নাই। আচ্ছা, তুমি তিশার কাছে থাকো, আমি রান্না করি। সবাই তো খাও নাই, নিশ্চয়ই অনেক ক্ষুধা লাগছে। ভাবি, আমি কি সাহায্য করব? জি না,
আপনাকে সাহায্য করতে হবে না। আপনি আমার বোনকে সময় দেন। আর ওগো শুনছো, তুমি একটু আসো না। রাকিবকে চোখ মারলে রাকিব চলে যায়। আদিত্য তিশার কাছে থেকে সরে সোফায় বসে পড়ে। তিশা ভ্রু কুঁচকিয়ে বলল, কি ব্যাপার, তুমি দূরে সরে বসলে কেন? আমাদের এখনো বিয়ে হয় নাই, এখন তোমার কাছে যাওয়া ঠিক হবে না। বিয়ে হয় নাই, বিয়ে হবে তো নাকি? জান পাখি, কাছে আসো না একটু। তোমার ঠোঁটগুলো একটু টেস্ট করে দেখি কেমন লাগে। আদিত্য অবাক চোখে তিশার দিকে তাকিয়ে ঢোক গিলে বলল, এই তুমি এত লুচ্ছি কেন? বিয়ে হলে আল্লাহ জানে কি হবে। তিশা মিটমিট করে হেসে বলল, কি আর হবে, রোম্যান্স হবে, রোম্যান্স। হ্যাঁ, রোমান্সের ভিতরে থাকলে আমি পরীক্ষায় 000 পাবো, বুঝলে? পাবে না, বুঝলে? বউয়ের ভালোবাসা দরকার তোমার। যদি না পাও তাহলে সত্যি তুমি গোল্লা পাবে। চুপ ফাজিল মেয়ে। আচ্ছা শোনো, আমি বাহিরে যাই, ভাবিকে কাজে একটু হেল্প করে আসছি। এই ভাইয়াটাও না ভাবিকে সাহায্য করতে বাদ দিয়ে কই যে গেল। আদিত্য উঠে যেতে নিবে তখনই তিশা আদিত্যর হাত ধরে টান দিয়ে নিজের উপরে টেনে বুকের সাথে চেপে ধরে বলল, কোথাও যেতে হবে না, এখন আমার বুকের মাঝে শুয়ে থাকো আর আমার প্রাণটা ঠান্ডা করে দাও। এই সিসি, এই লুচ্চি মেয়ে, আমাকে ছাড়ো। বিয়ের আগে এইসব একদম করা যাবে না। বিয়ে হোক, তারপর দেখা যাবে কতটা রোম্যান্স করতে পারো। চলো না কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। না না মানে? আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। তিশা রেগে গিয়ে আদিত্যের কলার ধরে বলল, বিয়ে যখন করবি না তাহলে আমাকে বাঁচালি কেন? আর আমাকে কেন এখানে নিয়ে আসলি? আরে শান্ত হও। কি শান্ত হব? হ্যাঁ, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? উফ জান, আমার কথাটা বুঝো তো আগে। কি বুঝবো? হ্যাঁ, আদিত্য তিশাকে শান্ত করে খাটের উপরে বসিয়ে দিয়ে বলল, বিয়ে করব তো, কিন্তু এখন না। যে পর্যন্ত তোমার আব্বু না আমাদের বিয়ে দেয়, যেদিন অ্যানি আমাদের বিয়ে দিবে সেদিন আমরা বিয়ে করব। তোমার মাথা সত্যিই গেছে মনে হয়। আমাদের বিয়ে আব্বু দিবে? কোনোদিন না। আব্বুর অপেক্ষা করলে আমাদের বিয়ে কোনোদিন দিবে না। না দিলে বিয়ে করব না, সিম্পল ব্যাপার। ফাজলামি করো। আমি তোমার সাথে কোনোদিন ঘুমাতে পারবো না। তোমার বুকে মাথা দিয়ে শান্তিতে ঘুমাতে পারবো না নাকি? জানি না, ওইভাবে আসছে, আমাকে ছাড়ো। আদিত্য সোফায় বসে পড়ল। ময়না খাবার নিয়ে এসেছে। চারজন বসে খেতে লাগলো। আদিত্যর দিকে তাকিয়ে ময়না বলল, কি আদিত্য, তুমি এভাবে নিজেই খাচ্ছ কেন? তোমার ভাইয়ার মতো তুমি আমার বোনকে খাইয়ে দাও। ভাবি, আপনার দেবর পুরো আনরোম্যান্টিক। মোটেও না, আসেন আমি খাইয়ে দেই। আদিত্য তিশার খাবারের প্লেট নিয়ে খাইয়ে দিতে লাগলো। চারজন খাওয়া শেষ করে আদিত্য রাকিবের সাথে ঘুমালো আর তিশা ময়নার সাথে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই আদিত্য ফ্রেশ হয়ে নিল। দুই ভাই নামাজ পড়ে বাসায় আসলো। ময়না আর তিশা কান্না করছিল। আদিত্য ওদের মাঝে বসে রান্নার কাজে সাহায্য করতে লাগলো। তিশাকে তুলে দেয় আদিত্য আর ভাবি মিলে। রাকিব ভাইয়া বলল, তিশা উঠে আসো, ওদের দুজনকে রান্না করতে দাও। না হলে খাবার একটু খারাপ হলে তোমার দোষ হবে। যেমন আমি আর ওদের মাঝে যাই না, গেলে খাবার খারাপ হলে দুজন আমাকে একেবারে উদ্ধার করে দেয়। ভাবি দেখেন, ভাইয়া কিন্তু বেশি বেশি করছে। আজ ভাত বন্ধ ওনার। না থাক, আমার ভাইয়াটা কষ্ট পাবে। আদিত্য আর রাকিব ঝগড়া লাগিয়ে দিল। তিশা আর ময়না দুজন হাসতে লাগলো। এই থামো, রান্না শেষের দিকে। তোমরা যাও, ফ্রেশ হয়ে রুমে যাও। আদিত্য রাকিব কলের পাড়ে গেল। রাকিব চলে গেলে আদিত্য তিশাকে কল চাপ দিয়ে দিল। তিশা ফ্রেশ হয়ে আদিত্যের শরীরে টি শার্ট দিয়ে মুছতে যাবে, আদিত্য দৌড় দিল। তিশা আদিত্যের সাথে দৌড়াতে দৌড়াতে পড়ল, আমার টি শার্ট দিয়ে আমি মুছতে দিব না, তোয়ালে আছে ওইটা দিয়ে মুছো। না, আমি তোমার টি শার্ট দিয়ে মুছবো। এটা নিয়ে দুজন দৌড়াতে লাগলো। উঠোনের ভেতরে হঠাৎ করে গেটের ভেতরে কেউ ভেতরে আসতে আদিত্য খেলো ধাক্কা। আদিত্য সাথে সাথে দাঁড়িয়ে যায়। তিশা আদিত্যের টি শার্ট দিয়ে মুছতে মুছতে বলল, বলছি না তোমার টি শার্ট দিয়ে মুছবো? নাও, এখন কি করবে? কথাটা বলে তিশার সামনের দিকে তাকাতেই দেখে ওর বাবা মা, আদিত্যের ভাই ভাবি, আদিত্যের আব্বু এসেছে। তোমরা এখানে কেন এসেছো? তিশা ভিতরে যাও। না। ভেতর থেকে ময়না ও রাকিব ওদের দুজনকে ডাক দিতে লাগলো। ভাবি আসছি। আদিত্য, ভাবি ডাকে, চলো। তারপর একসঙ্গে হওয়ার পর রায়হান চৌধুরী বলল, আদিত্য, তিশার বাসায় চল। না, আমার স্বামীকে মেনে না নিলে আমি যাব না। আমি তোদের মেনে নিয়েছি। কাহিনী কি? এত সহজে মেনে নিলে মানে?
আমার ছেলের বউকে কে মেনে নেবে না শুনি? মানে চাচ্চু বুঝলাম না। আদিত্য, কিরে আসছিস না কেন? রাকিব সামনের দিকে তাকাতেই ওদের দেখতে পেয়ে বলল, স্যার আপনি এখানে? ভেতরে আসেন স্যার। আদিত্য, স্যারকে দাঁড় করিয়ে রেখেছিস কেন তুই? আব্বু, ভাইয়া, ভাবি, চাচ্চু, তোমরা ভিতরে আসো। ওরা সবাই আদিত্যের সাথে যেতে লাগলো। আদিত্য ওদের বসতে দিল। তোমাদের এই গরিবের বাড়িতে আসতে কোনো অসুবিধা হয় নাই তো? অনেক কথা ফুটছে তোর, অত বড় বড় কথা কিভাবে বলিস? হা হা, সারা জীবন কি একই থাকবো নাকি? যাই হোক ভাইয়া, ভাবি, তোমাদের একটা সত্যি কথা বলার আছে। কি সত্যি? ভাইয়া, আমি অনাথ না। এই যে এই লোকটাকে দেখছো, উনি আমার জন্মদাতা পিতা, আর উনি আমার ভাবি আর ভাইয়া। হুম? তাহলে সেদিন আত্মহত্যা করতে নিয়েছিলি কেন? আর আপনার শরীরে কিসের এত আঘাত ছিল ওইগুলো? আপনিই তো বলেছিলেন আপনার মালিক এমন করেছে। হা হা হা, ভাইয়া, আমি তোমার ভাই, আমাকে তুমি আপনি বলো না। সেই দিন কাহিনী আর মনে করতে চাই না ভাইয়া, আর আমাকে ক্ষমা করে দাও। তোমাদের সবাইকে মিথ্যা বলছি। শেষমেশ তুইও আমাদের সাথে মিথ্যা বললি। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। সেদিন কি বলতাম ভাইয়া? এই যে আমার আব্বু আমাকে এভাবে মেরেছে, সেদিন কি বলতাম? নিজের ভাবি, যাকে বড় বোনের মতো ভালোবাসতাম, সেই মানুষটা আমাকে মিথ্যা ধর্ষণের অভিযোগে বাড়ি ছাড়া করছিল। আর কি বলতে ভাইয়া, এই যে আমাকে জন্ম দিতে গিয়ে আমার আম্মু মারা যাওয়াতে আমাকে খুনি হিসেবে আমার বাবা প্রতিনিয়ত আমার উপরে অত্যাচার করত। বলো ভাইয়া, এই থেকে নিজেকে অনাথ পরিচয় দিয়ে আমি কি ভুল করছি? সবাই চুপ হয়ে গেল আদিত্যের কথা শুনে। আদিত্যের আব্বু আদিত্যের হাত ধরে বলল, আদিত্য, আমি জানি আমি ক্ষমার যোগ্য না, তারপরেও তোর কাছে হাত জোর করে বলছি, আমাকে ক্ষমা করে দে বাপ। আদিত্য, আমার মনে হয় উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে। আর প্রতিটা মানুষকেই দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত, তাই না? হ্যাঁ আদিত্য, ক্ষমা করে দাও। আবার তোমরা সবাই এক হয়ে যাও। অতীত ভুলে সবকিছু নতুন করে শুরু করে দাও। হ্যাঁ, সব ভুলে যেতে পারি যদি আপনি আমার সাথে আমার ভাই আর ভাবিকেও গ্রহণ করে নেন। আরে, এটা আবার বলতে হবে নাকি? আজ থেকে আমার 3টা ছেলে 3টা মেয়ে। আজ থেকে সবাই একসাথে থাকবে। আদিত্য খুশি হয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরে। আদিত্যের আব্বু রাফিকে আর রাকিবকে ডাকলে ওরা দুজন জড়িয়ে ধরে। তারপর সবাই মিল হয়ে গেলে আদিত্য আর তিশাকে বিয়ে দিয়ে দেয়। এখন ওরা সবাই মিলে একসাথে সুখে সংসার শুরু করছে। হাই বন্ধুরা, জানি না গল্পটা কেমন লাগলো। গল্পটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। গল্পটায় যদি কোনো ভুল পেয়ে থাকেন আমাকে তাহলে বলতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আপনাদের সবাইকে আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে।